হ্যাঁ ম্যাম। নাই ফিলোসফিটা শুরু করছি আজকে, দেখি কতটা হয়। আজকে আধা হবে, আরেকদিন লাগবে কমপ্লিট হতে, কারণ নাই ফিলোসফিটা অনেকটা লম্বা আছে। আর এটা থেকে কোশ্চেন কিন্তু অনেক পড়বে। হ্যাঁ, থিওরি ক্লাস আজকে হবে নাই ফিলোসফির উপরে। নাই ফিলোসফি করব। আর ইয়েটা না, ওই বেদান্ত দর্শনটা, যেগুলো মধ্যরদ্দ কিছুগুলো বাকি আছে না, ওইগুলো না তোমরা একটু প্লিজ ওয়েট করে যাও। আমি কিছুদিন পরে ওগুলো জানুয়ারির দিকে লাস্টের দিকে করাবো, মানে পরীক্ষার আগে মোট কথা করিয়ে দেবো। আসলে হচ্ছে আমার সমস্ত বুক না প্যাকিং করে ফেলেছি, আর ওইখানে নোটস গুলো ওখানে আছে। বেদান্ত দর্শনের ওই পাঠটা ছাড়া আর আর কোনো বেদান্তের ওই পাঠটা ছাড়া আর কারো কিছু পড়াতে হবে? যদি হয় তোমরা হ্যাঁ বলো। প্রামাণ্য হ্যাঁ হ্যাঁ, ওটা 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 হয়ে যাবে, ওই বেদান্তর সাথে তখন করিয়ে দেবো। ওই যেগুলো টপিক, ছোট ছোট টপিক আছে, টপিক গুলো লিখে রাখো। ওইগুলো গোটা ইন্ডিয়ান ফিলোসফির উপরে একটা ক্লাস নিলেই সব ছোটখাটো ছোট ছোট যে বিষয়গুলো আছে ওগুলো হয়ে যাবে। এরকম মানে পুরো ফিলোসফি, যেমন নাই ফিলোসফিটা পুরোটা পড়িয়ে দেবো, আর বেদান্তের ওই লাস্টের দিকটা যে মধ্য টধ্য করে যেসব রয়েছে 3-4 জন মেম্বার, ওদেরকে একটা দিন পড়িয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর এখন তাহলে ইউনিট 2 পড়াচ্ছি না, ওটা হয়ে গেছে। ইউনিট 3-4 পড়াচ্ছি না, হয়ে গেছে কমপ্লিট। এখন 6 শুরু করব, মাঝে মাঝে 5 যেগুলো আছে শেষ করে 6, 7 আর 5 এর যেগুলো বাকি থাকছে, এই তিনটেকে মার্জ করে যখন যেদিন যে কোনো দিন যে কোনো কিছু পড়াবো, মোট কথা একটার পড়াবো না, তিনটেকে মিক্সড করে পড়াবো। আর তোমরা পড়াশোনা কিন্তু ঘরে করো, প্রচুর পড়াশোনা কন্টিনিউ করো, কারণ এইটা তোমাদের যে সুযোগ পাবে, এই সুযোগ আর পরে কিন্তু পাবে না। এক্সাম কিন্তু হবে। আর ওই ডোমিসাইল কোনো কিছু এখন অ্যাড হবার তো কোনো কিছু নেই। ইউটিউবে অনেকে অনেক কিছু বলছে, কিন্তু এখানে আমি অফিসিয়ালি, আমাদের যে এখানে অফিসের মেন অফিসার, এই ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসের সাথে আমার যোগাযোগ আছে, ওইসব কোনো কিছু খবর নাই যে ডোমিসাইল লাগু হবে। কারণ ছেড়ে পড়ে যাও, সিট অনেক আছে। চলো নাই ফিলোসফি শুরু করি। মহর্ষি গৌতম হচ্ছে ন্যায় দর্শনের প্রণেতা, যারা ন্যায় সূত্র রচনা করেছিলেন, সেখান থেকে আমরা পড়ি ন্যায় ফিলোসফি। এটাকে অক্ষপাত নামেও পরিচিত। শুধু ডিটেলসে ভিতরে যাওয়ার দরকার নাই, শুধু কোশ্চেন বেস পড়াটা এখন তৈরি করো। পুরোটা আগে নিজেকে কোশ্চেন বেস রেডি করে নাও পরীক্ষা দেওয়ার জন্য। এটা যে অক্ষপাত নামে পরিচিত, ন্যায় দর্শনকে অক্ষপাত দর্শন বলা হয়। তাহলে দেখো, ন্যায় দর্শনকে অক্ষপাত দর্শন বলা হয়। অক্ষপাত নামে পরিচিত কে? ন্যায় দর্শনের প্রণেতা গৌতমকে অক্ষপাত বলা হয়ে থাকে। এটা হচ্ছে তোমার ন্যায় সূত্রটা কার, এটা প্রচুরবার প্রশ্ন এসেছে। পরবর্তীকালে ন্যায় দর্শনের উপর প্রচুর কিন্তু ভাষ্যগ্রন্থ, টিকা, টিপ্পনী প্রচুর হয়েছে। তার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্স আছে যেগুলো মনে রাখতে হবে। দেখো, বাদশাহনে হচ্ছে ন্যায় ভাষ্য, তার ন্যায়ের যে সূত্রটা, তার ভাষ্য কে রচনা করেছে? ন্যায় বাদশাহন, এটা মনে রাখবে। উদ্ধত করে ন্যায়বার্তিক, প্রচুরবার কোশ্চেন এসেছে। জয়ন্ত ভট্টের ন্যায় মঞ্জরি, প্রচুরবার কোশ্চেন এসেছে। কুসুমাঞ্জলি, উদয়নের বাচস্পতি মিশ্রের ন্যায়বার্তিক তাৎপর্য টিকা, এইগুলো একদম ছোটস্থ করে মনে রাখবে। আচ্ছা, নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা কে? গঙ্গেশ উপাধ্যায়, এটা অবশ্যই মনে রাখতে হবে। এখানে দেখো, নব্য ন্যায়ের যেগুলো হচ্ছে তোমার জ্ঞানবিদ্যা এবং লজিক আলোচনা বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। কোশ্চেন আসতে পারে যে এপিস্টেমোলজি, নব্য ন্যায় কি কি আলোচনা আছে? এপিস্টেমোলজিও নব্য ন্যায় আলোচনা রয়েছে, লজিক নিয়েও আলোচনা রয়েছে। মিথিলা হচ্ছে প্রাচীন ন্যায়ের এবং বঙ্গদেশের অন্তর্গত নবদ্বীপ নব্য ন্যায়ের একটা পীঠস্থান, একটা জায়গার নাম, সেটা হচ্ছে তোমার নবদ্বীপ, মনে রাখবে। যে প্রণালীর দ্বারা কোনো নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তাকে বলা হয় ন্যায় শাস্ত্র। কারণ একে প্রমাণ শাস্ত্র বা ন্যায় শাস্ত্র বলা হয় না, কারণ এখানে একটা নিশ্চিত জ্ঞানের প্রণালী নিয়ে আলোচনা করে এই শাস্ত্র, তার জন্য একে ন্যায় শাস্ত্র বলা হয়। যথার্থ জ্ঞানের প্রণালী নিয়ে
আলোচনা করে বা যথার্থ জ্ঞানের প্রণালীকে প্রমাণ বলে, আর প্রমাণ নিয়ে বিশদ আলোচনা রয়েছে এই ন্যায় দর্শনে। কিন্তু তোমরা যদি ন্যায় সূত্রটা মহর্ষি গৌতমের যে মেন বুকটা, সেটা কিন্তু পাঠ রয়েছে, সেখানে সেই মেন সূত্রগুলো যদি পড়ো, সেইখানে সরি যে ন্যায় সূত্রের যে পাঠগুলো সেখানে যদি পড়ো, এখানে দেখবে প্রমাণ, প্রমেয়, এগুলো নিয়ে 16টা যে পদার্থ নিয়ে কিন্তু বিস্তারিত সেখানে আলোচনা রয়েছে। তাহলে এই ধরনের আলোচনা আছে বলে ন্যায়শাস্ত্রকে প্রমাণ শাস্ত্র বলে। কোনো বিধি অনুসরণ করে যুক্তিতর্ক করলে তাকে যা যথার্থ হবে সেটা হচ্ছে ন্যায়শাস্ত্র। এমন আলোচনা করে বলে এই শাস্ত্র যুক্তিশাস্ত্র বা তর্কশাস্ত্র বলা হয়। তাহলে কি কি বলা হয়, এগুলো সব নামগুলো কিন্তু অল্টারনেটিভ মনে রাখবে। একে আহ্নিক বিদ্যা বলা হয়ে থাকে ন্যায় দর্শন, এই ইয়েকে ন্যায় দর্শনকে, ন্যায় শাস্ত্রকে। ন্যায় শাস্ত্র কেবল প্রমাণ শাস্ত্র বা তর্কশাস্ত্র নয়, এটা দর্শন শাস্ত্র। আলোচনা ও ন্যায় শাস্ত্রে অবহেলিত, বলছে এই তত্ত্বের আলোচনা। তত্ত্ব বলতে কি বলেছে ন্যায় দর্শনে, এরা বিষয় বলেছে। তাহলে এই যে বিষয়গুলো 16টা পদার্থ রয়েছে, এইসব নিয়ে আলোচনা করে। এগুলো বলছে এগুলো হচ্ছে এই তত্ত্ব আলোচনাও ন্যায় শাস্ত্রে অবহেলিত হয়নি, এখানে আলোচনা হয়েছে। তার মানে ন্যায় সূত্রের মূল লক্ষ্য হচ্ছে কি জ্ঞান তাত্ত্বিক এবং তত্ত্ব সংক্রান্ত আলোচনার মাধ্যমে পুরুষার্থ লাভের পথ নির্দেশ করা। এই যে এগুলো বোল্ড করা আছে, এগুলো কিন্তু ভালো করে শুধু এইগুলো এইভাবে সিকোয়েন্সে ফটাফট করে উপরে উপরে দেখে পড়ে রাখবে। শুধু এইভাবে পড়ে রাখলেই কোশ্চেন আনসার করা সম্ভব। তাহলে এই শাস্ত্রের মূল লক্ষ্য হচ্ছে কি জ্ঞান তাত্ত্বিক এবং তত্ত্ব সংক্রান্ত আলোচনার মাধ্যমে, মানে বিষয় জ্ঞানের মাধ্যমে, সেই 16টা পদার্থের বিষয় জ্ঞানের মাধ্যমে আমাদের পুরুষার্থ লাভের পথ নির্দেশ করে। জীব জগতের স্বরূপ আলোচনা করে পুরুষার্থ লাভের সঠিক পথের সন্ধান দেওয়াই হচ্ছে ন্যায়শাস্ত্রের আসল লক্ষ্য। একে কিন্তু মোক্ষবাদী দর্শন বলা হয়। ন্যায় দর্শন হচ্ছে মোক্ষবাদী দর্শন। এরা কি করে অপবর্গ বলে মোক্ষ, যেমন ন্যায় দর্শন বৌদ্ধ দর্শনের নিম্বার্ক বলে যে মোক্ষ বা মুক্তিটাকে, সেরকম ন্যায় দর্শনে বা ন্যায়শাস্ত্র মতে এরা কি বলে মোক্ষ বা মুক্তিটাকে নাম, এদের স্পেশাল যে নাম সেটা হচ্ছে অপবর্গ। যোগ দর্শনে কি বলে বলতো? মোক্ষ বা মুক্তিকে যোগ দর্শনে কি বলে? ওই বললো। হ্যাঁ, মোক্ষ লাভের জন্য তত্ত্বজ্ঞান প্রয়োজন, তত্ত্বজ্ঞানের জন্য শুদ্ধ জ্ঞানের প্রণালীও জানা প্রয়োজন। তাহলে কি হচ্ছে মোক্ষ লাভের জন্য এরা কি বলেছে তত্ত্বজ্ঞানটাকে জোর দিয়েছে। তত্ত্বজ্ঞান বলতে বিষয় জ্ঞান, সেটা কি 12টা পদার্থের 16টা পদার্থের বিষয় জ্ঞানের কথা বলেছে। 16টা পদার্থের জ্ঞান বা এই বিষয় বলতে ওই ওই পদার্থেরই এবার একটা পার্টের ভাগ রয়েছে, সেটাকে বলছে 12টা বিষয় রয়েছে সেটা। ন্যায় দর্শন বেদানুগত আস্তিক, এটা তো জানি। আচ্ছা, ন্যায় দর্শন হচ্ছে অধ্যাত্মবাদী দর্শন। কেন? কারণ আত্মা এবং ঈশ্বর নিয়ে আলোচনা রয়েছে এখানে। এর হচ্ছে কর্মবাদ জন্মান্তরবাদ স্বীকার করে। তাহলে এখানে একটা বিষয় আর একটা জানতে পারলাম, অধ্যাত্মবাদী দর্শন কাদেরকে বলে? যারা আত্মা ঈশ্বরের অস্তিত্বটাকে মানে এবং কর্মবাদ জন্মান্তরবাদে বিশ্বাসী তারা। ন্যায় দর্শন বস্তুবাদী দর্শন। কেন বলতো? তারা বস্তুটাকে, বিষয়গুলোকে স্বীকার করেছে মন নিরপেক্ষভাবে, মনের বাইরেও স্বীকার করেছে। একটা তাদের স্বাধীন অস্তিত্ব আছে, এটা মানে, তার জন্য তাদেরকে কিন্তু বস্তুবাদী দর্শনও বলা হয়। তাহলে নবদর্শনে কতগুলো ডাকনাম দেখতে পাচ্ছ এদের, এই সমস্ত ডাকনামগুলো কিন্তু ইয়াদ রাখতে হবে। আচ্ছা, ন্যায় দর্শনে মূলত 4টি বিষয়ের আলোচনা হয়। এটা আসতে পারে যে ন্যায় দর্শনে কি কি নিয়ে আলোচনা হয়েছে, বিষয় বিশেষ কি আলোচনা রয়েছে, সেটা হচ্ছে জ্ঞান সম্পর্কিত, জড় সম্পর্কিত, জীবাত্মা ও পরমাত্মা, এটা ঈশ্বর সম্পর্কিত, মুখ্য সম্পর্কিত আলোচনা রয়েছে। আচ্ছা, ন্যায় দর্শনে কটা পদার্থ স্বীকার করেছে, এটা কিন্তু বহুবার কোশ্চেনে এসেছে। এটাকে মনে রাখতে হবে, ন্যায় দর্শনে 16টা পদার্থ স্বীকার করা হয়েছে। আর পদার্থ মাত্র জ্ঞেয় এবং অভিধেয় পদের যা অর্থ তাকে জানা যায় এবং তার নামকরণ করা যায়, এটা পদস্য অর্থ পদার্থ যেটা বলে। এরপর হচ্ছে গৌতমের মতে হচ্ছে 16টা পদার্থের তত্ত্বজ্ঞান বা তত্ত্বজ্ঞান হলে তবে আমাদের মুখ্য বা মুক্তি হয়। তাহলে যদি বলা হয় ন্যায় দর্শনের মতো মুখ্য মুক্তি কখন হয়? 16টা পদার্থের তত্ত্বজ্ঞান হলেই আমাদের কিন্তু পরম পুরুষার্থ যেটা, সেটা হচ্ছে অপবর্গ লাভ হয় এবং তখন মোক্ষ বা মুক্তি হয়। ন্যায় দর্শন মোক্ষবাদী দর্শন, অবশ্যই তারা মোক্ষের কথা চিন্তা করে। ন্যায় দর্শনের প্রথম সূত্রে, তাহলে কি বললাম, ন্যায় দর্শনে অনেকগুলো মানে যে সূত্র গ্রন্থটা, সেখানে প্রথম যে সূত্রটা, প্রথম যে পার্ট বুকটা, সেখানে কিন্তু তুমি যদি পড়ো সেখানে পাবে, যারা ন্যায় দর্শন স্পেশাল পড়েছো তারা পাবে। আমি যেমন ন্যায় দর্শন স্পেশাল ছিল, তো ওখানে প্রথম সূত্রতে আমরা কিন্তু এইগুলো, এই 16টা পদার্থ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা ছিল। এই 16টা পদার্থ কি?
ষোলোটা পদার্থ হচ্ছে তোমার প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত এবং তর্ক নির্ণয়। এটা কিন্তু মনে রাখবে, যতগুলো পদার্থ রয়েছে সেগুলো মনে রাখবে। আর স্পেশালি যেটা মনে রাখবে, এই বাদ থেকে শুরু করে হ্যাঁ এই বিতণ্ডা, এই তিনটের মধ্যে কিন্তু বহু কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই তিনটে নিয়ে কোশ্চেন করে। এই তিনটের ফারাক কি দেখো, আমি ডিটেলস বলছি। চলো এখন একটা একটা করে বলছি, তখন দেখে নাও। শর্টে একটা লাইন বলে দিই। বাদ, আমরা বলি না সত্যবাদী যুধিষ্ঠির, কথাটা বলি না? তাহলে সত্যবাদী যুধিষ্ঠির মানে হচ্ছে এই যারা বাদ, যেটা তাদের বাদী যারা, তারা কি করবে, তাদের লক্ষ্য হচ্ছে সত্যটাকে প্রতিষ্ঠা করা, নিজের জয় লাভ করাটা ওদের বড় কথা নয়। ওরা যে তর্কটা করে, আলোচনাটা যে করে, সেখানে তাদের লক্ষ্য হচ্ছে সত্যটাকে আবিষ্কার করা, নিজের কে জয়ী প্রমাণিত করা না, বাদীদের মেন লক্ষ্য। আর জল্প কোনটা হবে? জল্প, মানে বর্গজ, বর্গজ মানে জল্প, আর বর্গজ মানে জয়, ঠিক আছে? তাহলে জল্প হচ্ছে তাদের জয় লাভের ইচ্ছা থাকে, সত্য প্রতিষ্ঠা হোক আর নাই হোক, ভার যাক, কিন্তু লাগবে তাদের জয়, নিজেকে জয়ী প্রমাণিত করতে হবে, তারা হচ্ছে জল্প। আর বিতণ্ডা হচ্ছে বলে না ভণ্ড পুরুষ, বিতণ্ডা, ডা ভণ্ড, এরকম করে মনে রাখবে। তাহলে হচ্ছে ভণ্ড পুরুষদের কি কাজ? না সত্য প্রতিষ্ঠা করবে, না নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে। তুই ভুল বলেছিস, ব্যাস এটাই হলো বড় কথা, তোকে ভুল প্রমাণ করাই হলো আমার বড় কথা। বিতণ্ডা হচ্ছে শুধু ঝামেলা করবে, এরা হচ্ছে বিতণ্ডারা এরকম করে। আচ্ছা চলো একটা একটা করে এবারে পড়ে নি 16টা পদার্থ। প্রমাণ বলতে আমরা ভালো করে জানি কি হবে, যথার্থ জ্ঞান যেটা সেটা প্রমা, আর যথার্থ জ্ঞানের যে উপায়টা, যেই উপায়ে আমরা করে থাকি সেটা হচ্ছে প্রমাণ। আর প্রমেয় জ্ঞানের বিষয়টা, আর প্রমাতা মানে হচ্ছে যে জ্ঞান লাভ করছে। তাহলে এবারে প্রশ্ন হলো, প্রত্যেক জ্ঞানের আবশ্যিক শর্তগুলো কি কি, কোশ্চেন আসতে পারে। তাহলে আবশ্যিক শর্ত হলো তিনটে, যেটা মাস্ট বি লাগবে, নেসেসারি কন্ডিশন কি? প্রমাতা, প্রমেয়, প্রমাণ। যাদের কোনো একটির অভাব ঘটলে যথার্থ জ্ঞান হয় না। যদি বলা হয় যথার্থ জ্ঞান বা প্রমা কিভাবে হয়, যদি প্রমাতা, প্রমেয়, প্রমাণ এই তিনটের সমন্বয়ে হয় বা এই তিনটে একসঙ্গে থাকে, তখন সেটাকে বলবো যথার্থ জ্ঞান। এর যদি কোনোটা একটা যদি মিস হয়, তাহলে সেটা যথার্থ জ্ঞান হবে না। তাহলে হচ্ছে জ্ঞাতা হচ্ছে কি? প্রমাতা, মানে যে জ্ঞানটা লাভ করছে। জ্ঞানের বিষয় হলো প্রমেয়, যে প্রণালী বা পদ্ধতি ইউজ করছে সেটা হবে তোমার প্রমাণ। পদ্ধতির মাধ্যমে এই যে বিষয়টার জ্ঞান লাভ হচ্ছে সেটা হচ্ছে প্রমাণ। তাহলে হচ্ছে যথার্থ জ্ঞান লাভের যে উপায় বা পদ্ধতি, সেটা এক কথায় যদি বলি প্রমাণ। তাহলে আমরা কি কি উপায়ে জ্ঞান লাভ করি? নাই মতে চারটা না, ওরা চারটা প্রমাণ বলেছে। প্রমাণ মানেটা আগে বুঝলাম, মানে যথার্থ জ্ঞান যেইভাবে পাই। তাহলে ন্যায় মতে যথার্থ জ্ঞান আমরা 3 ভাবে পাই, প্রত্যক্ষে পাই, অনুমানে পাই, উপমানে, শব্দে। তাই তার মানে এই এই উপায়গুলোর মধ্য দিয়ে আমাদের জ্ঞান হয়, এটা মানছি ন্যায় দর্শন। তাহলে কি হলো, ন্যায় দর্শনের মতে প্রমাণ হলো 4টে। এবারে যারা বলবে যে আমরা শুধুমাত্র প্রত্যক্ষ দিয়েই জ্ঞান পাবো, বাকি সমস্ত দিয়ে আমাদের জ্ঞান হয় না, তাদের মধ্যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। তাই তো, প্রমাণ মানে কি? আর প্রমাণ কে কোনটা স্বীকার করছে তার সাথে কি রিলেট সেটা বোঝা যাচ্ছে। তাহলে যারা শব্দটাকে মানবে তারা শব্দটাকে মানবে, তাদের মধ্যে শব্দের মাধ্যমে যদি জ্ঞান হয় তাহলে তাদের মধ্যে শব্দটা প্রমাণ। তাহলে ন্যায় দর্শনের মধ্যে এই চারটার মধ্য দিয়েই আমরা জ্ঞান অর্জন করতে পারি, চোখে দেখে, অনুমান করে, উপমান করে এবং শব্দের মাধ্যমে। তার জন্য এদের মধ্যে প্রমাণ হলো 4টা। কোশ্চেন আসতে পারে এদের মধ্যে 4টা প্রমাণ কেন। নেক্সট হচ্ছে তোমার প্রমেয়। প্রমেয় মানে কি বলেছিলাম, জ্ঞানের বিষয়টা কি? প্রো অর্থে প্রকৃষ্ট, মেয় অর্থে জ্ঞানের বিষয়। প্রকৃষ্ট মানে প্রকৃত জ্ঞানের যে বিষয় সেটা হলো তোমার প্রমেয়। তাহলে এখানে সহজ কথাই, প্রমাণ দ্বারা যাকে প্রমাণ জানতে পারি সেটা হচ্ছে প্রমেয়। ন্যায় মতে প্রমেয় হলো 12টা। তাহলে প্রমেয় পদার্থ কটা? 12টা। আত্মা, শরীর, ইন্দ্রিয়, এগুলো দেখে নেবে একবারটি, বলছি না, নিজেরা একটু দেখে নেবে। এখানে এতটা ভিতরে ডিটেলসে এখানে জায়গাটা কোশ্চেন আসেনি, হয়তো আসতে পারে এতটুকু যে ন্যায় মতে প্রমেয় কটা, সেটা হচ্ছে 12টা, এইটুকু মনে রাখলে হবে। এর ভিতরে কোশ্চেন আসা মানে প্রচুর কঠিন, অত লেভেলে কোশ্চেন যাবে না। আজ গেলেও একটা দুটো ছড়ে গেলেও কোনো প্রবলেম নেই। আমাদের মেন টার্গেট হচ্ছে একদম সহজের উপরে 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 যে কোশ্চেন গুলো হবে, মোটামুটি 90% কোশ্চেন, 95% কোশ্চেন অটোমেটিক চলে আসবে, সেরকম ভাবে সিলেবাসটা শেষ করা। সংশয়, সংশয় হচ্ছে একই ধর্মীতে পরস্পর বিরুদ্ধ নানা ধর্মের ধারণাকে সংশয় বলে। ধরো আমরা দূরে যখন দেখি, এই যে আমি একটা প্রচুর ভীত মানুষ, ঠিক আছে, এক্ষুনি বাইরে গেলাম পানি আনতে, কাঁচের জানালা,
জানালার ওই পাড়েতে একটা কাপড় দেওয়া ছিল, ছোট্ট সেই গ্যাস মোছার কাপড়টা, ওটা দেখে মনে হচ্ছে যেন মানুষ বসে আছে। তাহলে এবারে মনে হচ্ছে ওটা কি মানুষ, না ওটা ওটা কাপড়, নাকি ওটা ভূত, এরকম যে মানে একটা নিশ্চিন্ত হতে পারছি না এটা কি ওটা, এই ধরনের যে জ্ঞানটা সেটা হবে তোমার সংশয়। মানে নিশ্চিত জ্ঞানের অভাব থাকছে যেটা, সেটা হলো সংশয়। নেক্সট হচ্ছে প্রয়োজন। বলছে জীব আমাদের প্রয়োজন কি, যেটা আমাদের দরকার, যা জীবকে কর্মে প্রবৃত্ত করে সেটাই জীবের প্রয়োজন। তাই তো, আমার এখন প্রয়োজন কি, আমার এখন প্রয়োজন আমারটা থেকে তোমাদেরটা আগে বললে ভালো হবে। তোমাদের এখন প্রয়োজন কি, চাকরি করতে হবে, তাহলে চাকরি করতে হবে মানে কি, তোমাদেরকে পড়তে হবে, তাহলে পড়াটা তোমাদের প্রয়োজন। তারপর যা জীবকে কর্মে প্রবৃত্ত করে তার জীবের প্রয়োজন। তোমার এখন পড়াশোনা, তুমি পড়াশোনা করাই তোমার প্রচুর ধ্যান, প্রচুর মন, প্রচুর ধ্যান দিয়ে পড়ছো, কারণ হচ্ছে তোমার এটা প্রয়োজন। তাহলে আমরা সুখের, আমাদের কি প্রয়োজন, সুখটাকে নেওয়া আর দুঃখটাকে ত্যাগ করা, এটাই আমাদের প্রয়োজন। তাই তো, আমরা অ্যাকচুয়ালি আখেরা এটাই চাই, সুখ পাবো আর দুঃখটাকে ত্যাগ করবো। তাহলে সুখের জন্য জীব যেমন কর্ম প্রবৃত্ত হয়, সেরকম দুঃখটাকে পরিহার করার জন্য কর্মে প্রবৃত্ত হয়। তাই তো, এখন হচ্ছে আমি এখন পড়াশোনা করছি, ঠিক আছে, এখন এত পড়াশোনা করছি যে আমি ভালো করে করব, আমি কলেজে চাকরি করব, আমি ইউনিভার্সিটিতে চাকরি করব, আমি বড় কিছু করব। তাহলে এই যে করছি আমাদের যে আমি যদি না করতে পারি আমার দুঃখ হবে, তাহলে দুঃখটাকে পরিহার করার জন্য আমি কাজ করব। তাহলে সুখ প্রাপ্তি ও দুঃখ নিবৃত্তি জীবের প্রয়োজন। তাহলে যদি প্রশ্ন আসে ন্যায়ের মধ্যে জীবের প্রয়োজন কি, সুখ প্রাপ্তি এবং দুঃখ নিবৃত্তি। নেক্সট হচ্ছে দৃষ্টান্ত। দৃষ্টান্ত মানে একটা কথা, দৃষ্টান্ত মানে উদাহরণ ভেবে নাও। ধরো তুমি আর আমি ঝগড়া করছি, বাদী আর প্রতিবাদী, দুজনে ঝগড়া করলাম, তখন বললো নে দেখা, একজন একজন নন ফিলোসফির স্টুডেন্ট, মানে আদার সাবজেক্টের স্টুডেন্ট, সে মানে আমাদের নিজেদের ফিলোসফি, আরে তোমরা আছে তো, না আমি একাই বলছি, ও বলছি নন ফিলোসফির একজন মানে অন্য সাবজেক্টের স্টুডেন্ট, সে আরোহ আর অবরোহ নিয়ে গন্ডগোল করেছে, ঠিক আছে। ইন্ডাকশন ডিডাকশন সে জানে, বাট আরোহ অবরোহ, কোনটা আরোহ আর কোনটা অবরোহ, ইন্ডাকশন কার মানে ডিডাকশন কার মানে, ওটাকে আইডেন্টিফাই করতে পারছে না। আমরা স্টুডেন্ট, আমরা ফিলোসফি স্টুডেন্টরাই করি, আমি আগে করতাম। যাই হোক, এখন তো তোমাদেরকে একটা ট্রিক দিয়ে দিয়েছে, আশা রাখছি তোমাদেরও ভুলটা হবে না। তো তাহলে সেইভাবে যখন আমি বলতে থাকলাম যে এটা আরোহ ওটা অবরোহ, ইন্ডাকশন মানে হলো আরোহ আর অবরোহ মানে ডিডাকশন, সে মানছেই না, বুঝতেই পারছে না। চ, তোকে আমি নিয়ে আসছি, বইটা নিয়ে এসে দেখাচ্ছি, তোকে আর্টিকেল দেখাচ্ছি, তোকে অনলাইনে দেখাচ্ছি, আমি তো কি লাগবে বল না, ফিলোসফির লোকের সাথে ফিলোসফি নিয়ে ঝগড়া করতে আসছিস। তাহলে এখানে তাহলে বাদী আর প্রতিবাদী, মানে যারা ঝগড়া করি আমরা দুজনে, দুই পক্ষ, একজন বাদী একজন প্রতিবাদী হবে। তাহলে বাদী প্রতিবাদীর যখন ঝগড়ার কম বন্ধ করা হবে, তখন কি কোনো দৃষ্টান্ত উদাহরণ যদি চোখে নিয়ে আসতে পারি তখন বন্ধ হয়ে যাবে। তাকে আমি কান পাকারকে দেখিয়ে দিলাম যে দেখ এটা কোনটা কি, তখন সে শান্ত হয়ে গেল, তাহলে দৃষ্টান্ত হলো সেটাই। নেক্সট দেখো সিদ্ধান্ত। বলছে সাধনের অন্ত হচ্ছে সিদ্ধান্ত, ঠিক আছে, উদাহরণ দেখিয়ে দিলাম, তারপরে একটা সিদ্ধান্ত তো আসতে হবে না, সেটা হচ্ছে সিদ্ধান্ত। সাধারণভাবে স্বীকৃত কোনো বিষয়কে যখন বিভিন্ন প্রমাণের মাধ্যমে চূড়ান্ত ভাবে প্রতিষ্ঠা করতে পারবো তখন সিদ্ধান্ত। আমি তাকে প্রথমে আমি টেক্সট বুকটা খুলে দেখালাম, তারপরে যে কম্পিটিটিভ বুকগুলো পাওয়া যায় বাজারে সেগুলোকে খুলে দেখালাম, তারপরে প্রথমে আমি ইয়ের থেকে গুগল ক্রোম থেকে তাকে আমি সার্চ করে দেখালাম, বিশ্বাস হচ্ছে না, টেক্সট বুক দেখালাম, তাহলে অনেকগুলো যখন দেখিয়ে দিলাম তখন সিদ্ধান্তে চলে এলাম যে হ্যাঁ এটাই সত্য, সেও সিদ্ধান্তে এলো। তাহলে যুক্তি তর্ক বিচার বিশ্লেষণ পূর্বক কোনো বিষয়ে সুনিশ্চিত যেটা জ্ঞান, সুনিশ্চিত যুক্তি থাকবে, বিশ্লেষণ হবে এবং সুনিশ্চিত যেটা জ্ঞান হবে সেটা হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত আবার সর্বতন্ত্র বা প্রতিতন্ত্র হতে পারে। তাহলে সিদ্ধান্ত কয় প্রকার, দুই প্রকার, সর্বতন্ত্র প্রতিতন্ত্র। যে সিদ্ধান্ত সর্বশান্ত সম্মত তা হচ্ছে সর্বতন্ত্র, আর যে সিদ্ধান্ত কোনো এক শাস্ত্র মানে সব দিক থেকে প্রমাণ করে দিলাম সেটা হচ্ছে সর্বতন্ত্র। আর যখন কোনো একদিক থেকে যখন প্রমাণ করা হচ্ছে তখন সেটা হবে তোমার একতন্ত্র। এত ডিটেলসে না গেলে হবে। আচ্ছা, মীমাংসা মতে শব্দ নিত্য, ন্যায় মতে শব্দ অনিত্য, এটা মনে রাখবে। মীমাংসা মতে কিন্তু শব্দ নিত্য, ন্যায় মতে শব্দ অনিত্য, কাজেই শব্দ নিত্য এবং অনিত্য এই সিদ্ধান্ত হচ্ছে প্রতিতন্ত্র এবং একতন্ত্র। তাহলে একটা প্রতিতন্ত্র একটা একতন্ত্র। নেক্সট কোশ্চেন হচ্ছে অবয়ব। অবয়ব মানে কি, অবয়ব মানে হচ্ছে তোমার ন্যায়ের বা ন্যায় অনুমানের অন্তর্গত যে বচনগুলো সেটা তো অবয়ব বলা নয়। যে ন্যায় দর্শনের দুই প্রকার অনুমান রয়েছে, একটা স্বার্থ অনুমান আর পরার্থ অনুমান। এই স্বার্থ অনুমান যেটা সে নিজের জন্য, দেখো স্বার্থ মানে
নিজের জন্য, তাহলে সেখানে হচ্ছে তিনটে। আর পরার্থ মানে হচ্ছে তোমার পঞ্চ অব্যয়। এটা নিশ্চয়ই মনে থাকে, কারো ভুল হবে না এটা। তবে হ্যাঁ, এই সিকোয়েন্সটা কোশ্চেন খুব আসে। ইভেন প্রতিকা উদাহরণ, প্রতিকা হেতুবাক্য উদাহরণ উপনয় নিগমন, এই যে এটার উপরে কিন্তু উদাহরণটা কি এখানে আছে? এখানে নেই, তো ওরা বই একটু দেখে নিও। হ্যাঁ, প্রতিকা সেই একদম বাস্তব যে উদাহরণগুলো, তাহলে বাস্তব উদাহরণগুলো দিয়ে দিবে, তার সাথে তোমাকে মিলাতে দিবে যে কোনটা হেতু বাক্য, কোনটা উপনয়, কোনটা সিদ্ধান্ত, কোনটা প্রতিজ্ঞা বাক্য। এগুলো তোমাদের আইডেন্টিফাই করার কিন্তু ক্ষমতা রাখতে হবে। এটা থেকে কোশ্চেন একটা পাবেই। ন্যায় দর্শনে যদি অনুমান থেকে কোশ্চেন করে, এখান থেকে কোশ্চেন পাবেই। ভেরি 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 ইম্পর্টেন্ট এই জায়গাটা। ক্লিয়ার করে বই একটা উদাহরণ দেখে নিও। যদি আমি নিচে যদি লিখে রেখেছি, আমি দেখাচ্ছি, বলে দিচ্ছি তখন। আর এই সিকোয়েন্সটা তো মাস্ট বি মনে রাখবে। আর এটা হচ্ছে পঞ্চ অভাব। হ্যাঁ, সাধ্য অনুমান তাহলে কোনটা হবে? উপর থেকে আমি যদি তিনটে নিয়ে নিই, এটাও সাধ্য অনুমান। আর নিচের থেকে যদি তিনটে নিয়ে নিই, তাহলে সেটাও সাধ্য অনুমান। আর যখন পুরোটাই নেব, তখন ওটা পদার্থ অনুমান। আচ্ছা, এটা ওখানে লিখে দিয়েছি। তর্কটা কি বলছে? তর্ক হলো প্রমাণের সহায়ক এক পদ্ধতি। তাহলে তর্ক তো পদ্ধতি, যুক্তি তর্ক বললাম না, এগুলো পদ্ধতি। ধরো তুমি আমি একটা কোনো বিষয় নিয়ে ঝামেলা করছি, বা ঝামেলা মানে কোনো সত্য প্রতিষ্ঠা করার কথা বলছি, যে আলোচনা যে চক্রটা, সেটাই তো তর্ক। তাহলে কি হলো? প্রমাণ করার চেষ্টা করছি কোনো কিছু একটা, তাহলে কার সাহায্যে করছি? সেই সহায়ক যে পদ্ধতিটা, সেটা হচ্ছে তর্ক। প্রমাণের সাহায্যে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, সেই সিদ্ধান্তের বিরোধী সিদ্ধান্ত যে অসম্ভব, সেটা দেখানোর জন্য যেসব যুক্তি প্রদর্শিত হয়, তাকে বলে তর্ক। দেখো, একটা কথা বলি, এই যে বলছে অনেকে যে ডোমিসাইল এখানে লাগু হবে, বাইরের স্টেট লোক এখানে জব করতে পারবে না। তাহলে এখানে ওরা সেই কথাটা বলছে, আমি তার কথাটার উল্টো কথাটা প্রমাণ করে দিচ্ছি, যে এটা এখন বলছে তো, বাট তার উল্টোটা হয়ে গেছে, ওটা বলার পরেও তার উল্টোটা হয়েছে, লাগু হয়নি। তার মানে কি হচ্ছে? তার কথাটা মিথ্যা প্রতিপাদন করে দিলাম, মানে উল্টে বিরুদ্ধটাকে অসম্ভব করে দিলাম। তার মানে সেটা সম্ভব। তাহলে এই যে তর্ক, এই যে পদ্ধতিটা, সেটাকে বলছে তর্ক। উদাহরণ দিয়ে দিয়েছে এখানে একটা। নির্ণয়, তর্কের পরিণতি হচ্ছে নির্ণয়। মানে বলে না, একটা নির্ণয়ে চলে আয় রে, কি নির্ণয় হলো সে। এরা ওরা একটা জিনিস বলে দিয়ে, যে এই যে 16টা পদার্থ না, এই পদার্থগুলোকে, এই ওয়ার্ড গুলো মনে রাখবে। আর এই যে নির্ণয়, বাদ, এই যে কথাগুলো, এই কথাগুলো আমরা বাস্তবে যেভাবে ব্যবহার করি, ঠিক সেই মিনিং এ উত্তরটা দিয়ে দিবে। যার হয়তো মনে পড়ছে না, ইস বাদটা না, জল্পটা, কারা যে জয়ের কথা চিন্তা করে, মনেই আসছে না। তুমি হয়তো লজিক্যালি মানে কোনো কিছু একটা উদাহরণ দিয়ে বুঝলে না, হয়তো কেউ মুখস্থ করে গেলে, ঠিক আছে, তো মুখস্থ করে যাওয়ার ফলে ভুলে যাওয়া স্বাভাবিক। তখন তুমি এই যে ওয়ার্ডটা বাস্তব মানে দেখে করে দিবে। আবার যেটা মনে হয় শুধু মুখস্থ করে যে কোনোদিন সম্ভব হয় না, মুখস্থর সাথে মানে সে আত্মস্থ বলতে মানে নিজের মতো করে বোঝা, এই জিনিসটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিছু হবে না। অনেক এক্সাম রয়েছে, সে তুমি শুধু মুখস্থ করে গেলে হয় না, বইয়ের মতো করে তোমাকে নিজের মতো করে বুঝে যদি পড়ে যাও। যেমন নির্ণয় মানে কোনো কিছু নির্ণয়ে একটা আসা, একটা সিদ্ধান্তে লাস্ট আসা। সত্যকে সত্য রূপে গ্রহণ, মিথ্যাকে মিথ্যা রূপে গ্রহণ হচ্ছে নির্ণয়। একদম তর্কের যে লাস্ট পরিণতি, সেটা হচ্ছে নির্ণয়। স্বপক্ষীয় বিপক্ষীয় যুক্তিগুলি বিচারপূর্বক আলোচনা করার পর যখন আমরা সিদ্ধান্ত আসছি, সেটা নির্ণয়। আর বাদ মানে বললাম তো, সত্যবাদী যুধিষ্ঠির, তুই সত্যবাদী যুধিষ্ঠির, এরকম করে মনে রাখবে। তাহলে বাদ মানে বাদ মানে হচ্ছে, এটা হচ্ছে জয় পরাজয়ের চিন্তা না করে কেবল সত্য নির্ণয় করে, মানে বাদী এবং প্রতিবাদী। দেখো, বাদ বলতে শুধু একজন বাদীর না, কিন্তু বাদটা কখন হবে? দুজন মিলে হবে না। তাহলে বাদী এবং প্রতিবাদী, যদি তোমার সাথে আমি করি, তাহলে একজন বাদী হবো, আমরা একজন প্রতিবাদী হবো, দুজনের মধ্যে একজন। তাহলে এরা কিন্তু এই বাদী প্রতিবাদী উভয় পক্ষেরই পরমত খণ্ডনের অভিপ্রায় থাকে, অবশ্যই থাকে। ধরো তোমাকে আমি যে তুমি ভুল, এটা আমি প্রমাণ করার চেষ্টা করব, অবশ্যই থাকবে। জয় লাভের ইচ্ছা প্রাধান্য, এদের জয় লাভ করবো এরকম কোনো প্রাধান্য থাকে না। এদের মেল লক্ষ্য থাকে, সত্যবাদী যুধিষ্ঠিরের মেল লক্ষ্য হবে সত্য প্রতিষ্ঠা করা, হয়ে গেল। জল্প মানে জয়, এরা মনে রাখবে। বর্গজ মানে জয় জয়। তাহলে এর হচ্ছে মেন লক্ষ্য হলো তোমার জয় লাভ করা। এদের মেল লক্ষ্য, বাদী এবং প্রতিবাদী দুইজনের মেল লক্ষ্য হলো তোমার জয় লাভ করা। তাহলে বাদের বিপরীত অর্থ হচ্ছে জল্প। হ্যাঁ, বাদ কি? প্রশংসিত। যে সত্য প্রতিষ্ঠা করতে চাইবে, ভালো কথা বলবে, সে তো অবশ্যই প্রশংসিত। কিন্তু জল্প নিন্দিত, কারণ এদের হচ্ছে জয় লাভ করার ইচ্ছা থাকে, সত্য টাকায় প্রতিষ্ঠা করার ইচ্ছা থাকে না। কেবল জয়ের কথা চিন্তা করে জয় লাভে বাদী এবং প্রতিবাদী দুজনের আলোচনা হচ্ছে জল্প। ঠিক আছে,
বেশি কিছু ডিটেলসে যাওয়ার দরকার নাই, দু এক কথাই শুধু মনে রাখবে ব্যাস। বিতণ্ডা মানে ভণ্ড পুরুষ। এরা হচ্ছে অশাস্ত্রীয় ভাবে হলেও, ঝগড়া করে হলেও, বদমাইশি করে হলেও, চাতুরি করে হলেও এদের মেন লক্ষ্য হচ্ছে তোমার কি, তুমি ভুল প্রমাণিত করা। আমি নিজেকে সঠিক প্রমাণ করতে পারি আর নাই পারি, তুমি ভুল এটা প্রমাণ করলেই আমি মজা পাই। দেখবে এরকম গ্রামের থাকে না এক দুটো বান্দর টাইপের লোক, তো সেরকম হচ্ছে সব জায়গায় গুন্ডামি করে বেড়াই। তাহলে বিতণ্ডা মানে হচ্ছে গুন্ডা। হেত্যাভাস কি? হেত্যাভাস হচ্ছে যেটা দোষযুক্ত হেতু, হেত্যাভাস। তার দোষযুক্ত হেতু আবার কি জিনিস সেটাও জানতে হবে। যা প্রকৃত হেতু নয়, হেতুরূপে প্রতীয়মান, সেটা হেত্যাভাস। এগুলো আমরা বইয়ের ভাষা জানি। সাধারণ অনুমান সংক্রান্ত বাস্তব অনুপপত্তি মানে ম্যাটেরিয়াল ফ্যালাসি বলে। বুঝে প্রতিজ্ঞায় মানে, এবারে বলে দিই, ধরো এই যে প্রতিজ্ঞা বাক্য মানে হচ্ছে এখানে 4-5টা বাক্য বললাম না, যে প্রতিজ্ঞা বাক্য। বলছি এই কোথায় গেল, হ্যাঁ, প্রতিজ্ঞা এবং কল্পনা রূপে। আমরা প্রতিজ্ঞায় কোনো কিছু একটা কল্পনা করে নিয়ে না, যে যেখানে ধোঁয়া থাকে সেখানে বনি থাকে, এরকম একটা প্রথমে কল্পনা করে নিলাম। বলছি এই যে প্রথমে কল্পনা করে নিলাম, সেইটা যদি আমি লাস্টে মানে নিগমন বা সিদ্ধান্ত হচ্ছে 5 নাম্বারটা লাস্ট, তাহলে সেখানে যদি আমি প্রমাণ করতে না পারি, তখন সেটা হয়ে যাবে কি হেত্যাভাস। মনে থাকবে। যেহেতু প্রতিজ্ঞা বাক্যের যে কল্পনা বাক্য, সেইটাকে নিগমন বাক্যে প্রমাণ করতে যখন না পারি, তখন সেটা হয়ে যায় তোমার হেতু। সেই যেই হেতুটা মাঝে ওইটার মধ্যে ধরো, হ্যাঁ, এখানে ধরো আমরা প্রতিজ্ঞায় একটা বাক্য ধরে নিলাম, এখানে তো হেতু বাক্য আছেও, কিন্তু প্রতিজ্ঞায় ধরলেও সেই হেতু বাক্যটা সিদ্ধান্তে ওটাকে প্রমাণ করতে পারছে না বলে এই হেতুটা বলছে তুমি হেতু থাকো ভাই, বাট তুমি দোষ দুঃখ, তোমার কোনো দাম নাই, তখন সেটা হেত্যাভাস। আচ্ছা, হেত্যাভাস কয় প্রকার, এটা হেত্যাভাস ডিটেলসে নেক্সট ক্লাসে পড়াবো পরের দিনে। হেত্যাভাস কত টাইপের সেটা দেখে না। সবে বিচার, অনৈকান্তিক হেত্যাভাস, বিরুদ্ধ হেত্যাভাস, সৎ প্রতিপক্ষ, প্রকরণ সময়, অসিদ্ধ, শ্রদ্ধা সময়, বাধিত, কালাতীত। এই 5টা প্রকার হেত্যাভাস, শুধু নামগুলো মনে রাখো। ডিটেলসে হেত্যাভাস ক্লাস নেব। ছল হচ্ছে তোমার কি, ছল চাতুরি বলেনি, ছল চাতুরি মানে ও ছল চাতুরি করে যে কোনো ভাবে মানে ঝামেলা করবে আর কি, ছল চাতুরি বিদ্যা। তাহলে হচ্ছে বাক চাতুরি, ছল চাতুরি। বাক মানে কথার মধ্য দিয়ে ছল করে যারা হচ্ছে, তাহলে এই বাক চাতুরি বা ছল চাতুরি প্রয়োগ করে প্রতিপক্ষের কথা দোষ প্রদর্শন হচ্ছে ছল। এই যে আমার একটা ভাইপো আছে, ঠিক আছে, তাকে এক কথা বলবো আর সে হি করতে করতে অন্য কথা তার মিনিং বার করবে আর বদমাইশি করে ঝগড়া করবে। তাহলে এই যে বলছে বাদী শব্দের বাদী অর্থে যে শব্দ, আগে বাস্তব উদাহরণটা বলি। বলে না গঙ্গার তীরে ঘোষপল্লী বসবাস করে, ঠিক আছে, গঙ্গার তীরে চৌধুরী বাবু বসবাস করে, বা না গঙ্গাতে চৌধুরী বাবু বসবাস করে। তাহলে এখানে গঙ্গা বলতে সে গঙ্গার তীরে বলছে, আর অন্য লোক এসে বলছে গঙ্গাতে কিভাবে বসবাস করবে, গঙ্গাতে নৌকো 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 দাঁড়িয়ে আছে, এরকম করে উল্টো পাল্টা কথা বলতে পারে, মানে মানেটা ঠিক উল্টো করে বোঝাচ্ছে। দেখবে এক দুটো ছেলে এরকম এখন বর্তমানে রয়েছে, মানে আমার ভাইপোই আছে এখন এই মুহূর্তে, মানে লম্বা উদাহরণ হয়ে যাবে, ছেড়ে দিচ্ছি। তো এক কথা বলবে, সে কথাটার দুসরা মিনিং সে বার করবে। তাহলে এগুলো যে ছল চাতুরি, বাক চাতুরি, মানে কথার যে দোষ খুঁজে বেড়াই, সেটা হচ্ছে তোমার ছল। আর জাতি হচ্ছে অসৎ উত্তরটাকে বলছে জাতি। ভিতরে যাওয়ার দরকার নেই। সৎ যুক্তি বা শাস্ত্রসম্মত যে যুক্তি, সেই যুক্তিটাকে কুযুক্তি বা অশাস্ত্রীয় যুক্তির দ্বারা খণ্ডন করে দিলে সেটা হচ্ছে জাতি। আর নিগ্রহ স্থানটা কি, যা বাদীর পরাজয়ের কারণ তাকে বলছে নিগ্রহ স্থান। মানে হচ্ছে দেখো একটা বলে দিই, বাদীর পরাজয়ের কারণ তার মানে হচ্ছে, আচ্ছা তোমার সাথে আমি একটা কম্পিটিশন করলাম, এখানে হয়তো তুমি জিতে গেলে, আমি হেরে গেলাম, তার মানে কি তোমার ওই বিষয়ে যথেষ্ট নলেজ আছে তাই তুমি জিতেছো। আমি হেরে গেছি, আমি পাস করতে পারিনি, বা আমি ওখানে ডিফল হয়েছে কারণ হচ্ছে আমার ওখানে আমার জ্ঞান ছিল না ঠিক মতো। তাহলে নিগ্রহ স্থান বলছে পরাজয়ের কারণ হচ্ছে নিগ্রহ স্থান, মানে ওই বিষয়টা তার জ্ঞান থাকে না। নিগ্রহ অর্থে বিচারে পরাজয়, মানে বিচার্য বিষয় সম্পর্কে অজ্ঞতা, ভ্রম জ্ঞান থাকে, যার ভুল জ্ঞান থাকে। ভুল জ্ঞান থাকলে তখনই সে পরাজয় হয়, তাই তো। আমি যদি জানি যে ন্যায়ের মধ্যে 5টা প্রমাণ, তাহলে তো আমার ভুল জ্ঞান রয়েছে, আমার পরাজয় হবে। তুমি 4টে জ্ঞান জানো, তুমি লিখে দিবে, তাহলে তুমি প্রমাণিত হবে। তাহলে এই যে ভুল জ্ঞানটা জানছে, এই যে অজ্ঞতাটা, এই যে ভ্রান্ত জ্ঞানটা, এটা হচ্ছে তোমার নিগ্রহ স্থান। এবারে চলো দেখি জ্ঞানের প্রকৃতি ও প্রকার।
ঠিক আছে, জ্ঞানের প্রকৃতি এবং প্রকার, নেচার অফ ফর্মস অফ নলেজ, প্রমা এবং অপ্রমা। প্রমা কি এবং অপ্রমা কি, এটার উপরে কিন্তু ন্যায় দর্শনের প্রশ্ন আসে। প্রমাটা কি, অপ্রমাটা কি, অপ্রমা কোনগুলোকে বলেছে, প্রমা কোনগুলোকে বলেছে, এগুলো জানতে হবে। ন্যায় মতে জ্ঞান বা বুদ্ধি হলো বিষয়ের উপলব্ধি বা অনুভব। তাহলে আর ন্যায় দর্শনকে রিয়েলিজম বা বস্তুবাদী দর্শন বলা হয়। কেন বলা হয়, আগে বলা হয়েছে এগুলো। ন্যায় মতে হচ্ছে জ্ঞাতা জ্ঞানের বিষয় দুটি স্বতন্ত্র বিষয়। জ্ঞাতা এবং জ্ঞানের বিষয় এরা কিন্তু আলাদা করে মানছে। কারণ হচ্ছে জ্ঞাতা বলতে হচ্ছে মন, সে বলে না বার্কলে যে মনের বাইরে কোনো কিছু নেই, কিন্তু এখানে বলবে না, শুধু জ্ঞাতা মানে যে জানছে বা তার মনের বাইরে কিন্তু বিষয়টার আলাদা অস্তিত্ব রয়েছে, দুটো আলাদা আলাদা অস্তিত্ব রয়েছে। জ্ঞান উভয়কে অর্থাৎ জ্ঞাতা ও জ্ঞানের বিষয়কে প্রকাশ করে। তাহলে এরা হচ্ছে, এই জ্ঞান হচ্ছে বস্তু প্রকাশক। এই যে জ্ঞানটা, এটা বস্তুটাকে প্রকাশ করে। প্রদীপের আলো যেমন সামনের আমাদের আশেপাশের বস্তুকে প্রকাশ করে, জ্ঞানও ঠিক সেভাবে কিন্তু আমাদের বিষয়কে প্রকাশ করে। জ্ঞান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রমা, যথার্থ জ্ঞান, ন্যায় মতে। এখান থেকে ইম্পর্টেন্স মনে রাখো, ন্যায় মতে জ্ঞান হলো দুই প্রকার, একটা যথার্থ জ্ঞান, একটা অযথার্থ জ্ঞান। আচ্ছা, নবীন ফোন করছে, মনে হয় শুনতে পাচ্ছে না, দাঁড়াও তো একবার ধরি। এখানে কিন্তু অনেকটা পড়িয়ে ফেলেছি আমি, নির্ণয় পর্যন্ত হয়েছে, শুনেছো বলছো না? আচ্ছা, উপর এখান থেকে ফটাফট এমনি তাড়াতাড়ি করে একবার পড়িয়ে দিচ্ছি, তোমরা যারা ইয়ে করছো পারলে রেকর্ড শুনে নেবে নাহলে। আর তো জানাই তো রয়েছে পুরো বিষয়টা, এতটা পর্যন্ত হয়েছে, শুনেছো বলছো না? বাদ দেখো, বাদ বলতে প্রথমে বলেই দিয়েছিলাম এগুলো তোমাদেরকে শুরু করার সময়। সত্যবাদী যুধিষ্ঠির কথাটা বলি না, তাহলে বাদ বলতে এখানে হচ্ছে যারা এখানে বাদী প্রতিবাদী, বাদেতে বাদী প্রতিবাদীরা উভয়ের মেল লক্ষ্য কি থাকে, সত্যটাকে প্রতিষ্ঠা করা, বাদে। আর জল্প মানে হচ্ছে জয়, জয় মানে হচ্ছে তোমার জল্প। তাহলে এখানে হচ্ছে, এখানে এদের মেন লক্ষ্য থাকবে জয় লাভ করা, বাদ এবং প্রতিবাদী উভয় পক্ষেই। আর বাদ যেটা বাদ সেটা হচ্ছে প্রশংসিত, আর জল্প নিন্দিত। কেন? সত্যবাদী যুধিষ্ঠির যে, তাকে তো সবাই প্রশংসা করবে, বাট যে শুধু জয়লাভের কথা চিন্তা করবে আর কোনো কিছু সত্য প্রতিষ্ঠা করবে না, তাকে কি করে, সেটা কিন্তু নিন্দিত হয়। আর বিতণ্ডা, বিতণ্ডা মানে হচ্ছে ভণ্ড, ভণ্ড লোক মানে হচ্ছে তোমার, দেখবে গ্রামের দিকে যেসব মানুষ থাকে, ভণ্ড পুরুষ থাকে না, তারা হচ্ছে, তাদের মেন লক্ষ্য নিজে জয়লাভ করব সেটা না, মানে আমার জয় হোক আর না হোক কাউকে জয়ী হতে দেবো না, এরকম টাইপের মানুষ কিছু থাকে, ঠিক আছে। গুন্ডা আর কি, বিতণ্ডা মানে গুন্ডা, এরা হচ্ছে গুন্ডা। এরা অশাস্ত্রীয় ভাবে, মানে সেই উল্টো পাল্টা ভাষা বলে হোক, মানে গ্রামের ভাষায় বলছি আর কি, বলতে গেলে গুন্ডাকে, গুন্ডার যে বৈশিষ্ট্য, এই বিতণ্ডার সেই বৈশিষ্ট্য। মানে হচ্ছে অশাস্ত্রীয় ভাবে এরা কি করে, বাদী প্রতিবাদী এদের দুজনের কি হচ্ছে মেন লক্ষ্য হলো, তুমি ভুল, তোমাকে ভুল প্রমাণ করা। আমি নিজেকে সত্য প্রতিষ্ঠা করতে পারি আর নাই পারি, নিজের জয়লাভের ইচ্ছা নাই, এবার তোমাকে পরাজিত, তোমাকে জয়ী হতে দেবো না, তোমাকে পরাজিত করে। আর হেত্যাভাস বলতে প্রতিজ্ঞা বাক্য আমরা যেটা অনুমান করে নিই, সেটা যদি এই হেতু, সেই যদি এই নিগমনেতে এসে যদি সেটাকে প্রমাণ করতে না পারে, তখন সেই হেতুটা হয়ে যাবে তোমার দোষযুক্ত, আর সেটা হবে তোমার হেত্যাভাস। এখন শোনা যাচ্ছে তো? মাঝে মাঝে একটু হু হাত দিও। আচ্ছা, এখনো প্রবলেম হচ্ছে? দিদি শুনতে না পাচ্ছি। ম্যাম, ঠিক ঠিক আছে। মাঝে মধ্যে একটু করে কথা বলো, তাহলে বুঝতে পারবো যে আসো তোমরা। আচ্ছা, এগুলো তো পড়াচ্ছি, আলাদা করে বলছি না, ফটাফট এক দু লাইনে বলে দিচ্ছি। হ্যাঁ, জাতি হচ্ছে কি, যেটা হচ্ছে তোমার সুযুক্তি বা শাস্ত্রসম্মত যুক্তি, সেটাকে কুযুক্তি বা অশাস্ত্রীয় ভাবে খণ্ডন করা হচ্ছে তোমার জাতি। নিগ্রহ স্থান মানে হচ্ছে তোমার, নিগ্রহ অর্থে তোমার পরাজয়। পরাজয় কখন হবে? যখন যদি তোমার কোনো বিষয়ে জ্ঞান না থাকে, তখন তুমি পরাজিত হবে। যদি তোমার সাথে আমার কোনো কিছু কম্পিটিশন হয়, তোমার জ্ঞান আছে তোমার জ্ঞান নেই, তোমার জ্ঞান আছে যে না বৈশেষিকদের মধ্যে দুটো প্রমাণ স্বীকার করো, আর আমি বলছি না বৈশেষিকরা 6টা প্রমাণ স্বীকার করে, তাহলে আমি তো ভুল, আমি ভুল জানি, আমার জ্ঞানটা ভ্রম। তাহলে এখানে হচ্ছে পরাজয়ের কারণ হচ্ছে আমার ভ্রম জ্ঞান, অজ্ঞতা। তাহলে এই যে বলছে, এটাকে বলছে নিগ্রহ স্থান, বলছে যা বাদী পরাজয়ের কারণ,
সেই পরাজয়ের কারণটা হলো নিগ্রহস্থান। নিগ্রহ বলতে কি? পরাজয়। আর পরাজয় কখন হবে? যখন তার ভ্রম জ্ঞান থাকবে, অজ্ঞতায় থাকবে তার মধ্যে। এবারে ন্যায় মতে হচ্ছে জ্ঞান কিভাবে হবে বা জ্ঞান কত প্রকার। তাহলে জ্ঞান হচ্ছে ন্যায় মতে তোমার, ন্যায় মতে জ্ঞান হলো তোমার দুই প্রকার। একটা হচ্ছে যথার্থ জ্ঞান, আর অন্যটা হলো তোমার অপ্রমা বা অযথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞান কোনটা? আচ্ছা, জ্ঞানের যে আবশ্যিক শর্তগুলো কি আগে বলেছিলাম না, ওই তিনটে, ওগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। জ্ঞানের তিনটে নেসেসারি ইয়ে রয়েছে, কন্ডিশন। প্রমাতা, প্রমেয় আর জ্ঞাতা। এই সরি, প্রমাতা, প্রমেয় আর প্রমাণ, এই তিনটে হচ্ছে আবশ্যিক শর্ত। আচ্ছা, প্রমা কোনটা? বলছে প্রমা হচ্ছে বিষয়ের অসন্দিগ্ধ যথার্থ যেটা অনুভব। তা এক কথায় যথার্থ অনুভব সেটা হচ্ছে প্রমা, অযথার্থ অনুভব সেটা হলো অপ্রমা। তাহলে এখানে হচ্ছে বিষয়বস্তু যেমন, ঠিক তাকে যদি সেইভাবেই জানি, বস্তুর যেই রূপটা আসলে সেই রূপটাকে যদি সেইভাবেই জানি, সেটা হলো যথার্থ জ্ঞান বা প্রমা জ্ঞান। তাহলে তদ্বদি তৎপ্রকারক অনুভব যথার্থ। এটি সংস্কৃতে এত কঠিন আসবে না, বাট এইটুকু মনে রাখলে হবে। যথার্থ জ্ঞানে প্রমা, যাকে যেভাবে বিষয়টা যেভাবে আছে সেটাকে যদি সেভাবে জানি সেটা প্রমা, অন্যভাবে জানি সেটা অপ্রমা। ফলে আচ্ছা, নৈয়ায়িকরা হচ্ছে পরত প্রামাণ্যবাদী। বলছে ন্যায় মতে যথার্থ জ্ঞান জ্ঞান নির্ভর নয়। ন্যায় মতে জ্ঞানের যে যথার্থতা, এটা যথার্থতা বা যথার্থ, এটা জ্ঞান নির্ভর নয়, তা জ্ঞান অতিরিক্ত কোনো বিষয় নির্ভর। তাহলে যারা শত প্রমাণ্যবাদী তাদের মধ্যে কি জ্ঞানটা শত প্রমাণিত, নিজে নিজে প্রমাণিত। কিন্তু যারা পরত প্রমাণ্যবাদী তাদের মধ্যে হচ্ছে জ্ঞানের অতিরিক্ত কোনো বিষয় এর উপর নির্ভর করে জ্ঞানটা, নিজে নিজেই জ্ঞানটা হয়ে যায় না। তাহলে জ্ঞানের সত্যতা সম্পর্কে নৈয়ায়িকগণ, এইটা কিন্তু প্রচুর বার কোশ্চেন এসেছে, মনে রাখবে অবশ্যই। জ্ঞানের সত্যতা সম্পর্কে নৈয়ায়িক অনুরূপতাবাদী, করেসপন্ডেন্স থিওরি, যদি কোশ্চেন আছে করেসপন্ডেন্স থিওরি কে স্বীকার করেছে? করেসপন্ডেন্স থিওরি নৈয়ায়িকরা স্বীকার করেছে। এটা হচ্ছে অনুরূপতাবাদ। তাহলে জ্ঞানের সত্যতা সম্পর্কে নৈয়ায়িক এই করেসপন্ডেন্স থিওরির সমর্থক। অনুরূপতাবাদ অনুসারে কোনো জ্ঞান যদি তার বিষয়বস্তুর অনুরূপ, মানে বুঝতে পারছো তো, একই রূপ, তাহলে কোনো জ্ঞান যদি তার বিষয়বস্তুর অনুরূপ হয়, ধরো এখানে হলুদ কালার আছে, আমার জ্ঞানটা হলো এটা আমার হলুদ কালারই হচ্ছে, ঠিক আছে? তাহলে যেটা যেভাবে আছে সেভাবেই যদি হয়, অনুরূপ ভাবেই হয়, তাহলে সেটা সত্য হবে। বাইরে ঘট আছে, আমি তাকে ঘটত্ব ধর্ম প্রয়োগ করে ঘট রূপে জানছি, অর্থাৎ আমি জানছি যে এটা ঘট। তাহলে এখানে আমার জ্ঞানের সঙ্গে এই যে এটা ঘট, এই যে অনুভবটা, এই অনুভবের সঙ্গে বাইরের বিষয়ের যে ঘটের অনুরূপতা থাকছে, মানে আমার যে জ্ঞান হচ্ছে এটা ঘট, আর আসলেই সেটা ঘট। তাহলে এখানে আমার সামনে আছে বোতল, আমি এটাকে বলছি ঘট, তাহলে তো আমার জ্ঞানটা ঠিক হচ্ছে না, অনুরূপ হচ্ছে না। বলছে এখানে, আর তাহলে আর একটা জিনিস, তাহলে পরত প্রামাণ্যবাদী কেন, বুঝতে পারতো? শুধু জ্ঞানটা নিজে প্রমাণ হচ্ছে না, বিষয়টার উপর নির্ভর করছে, আসলে বিষয়টা যেরকম সেরকম হতে হবে, তার জন্য এরা কিন্তু আবার পরত প্রমাণ্যবাদী। তাহলে আমার জ্ঞানের সঙ্গে ওই যে অনুভবটা মিলে যাচ্ছে, তার জন্য হচ্ছে এরা করেসপন্ডেন্স থিওরি স্বীকার করেছে। তাহলে ন্যায় মতে যথার্থ জ্ঞান বা প্রমা আবার চার প্রকার। তাহলে কি কি উপায়ে জ্ঞান অর্জন হয়, সেই উপায়গুলো, সেই পদ্ধতিগুলোকে বলা হয় প্রমাণ। তাহলে আমরা তিন চারটা উপায়ে জ্ঞান হয় ন্যায় মতে। কি কি মানে জ্ঞান বলতে যথার্থ জ্ঞান হয়? প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শব্দ জ্ঞান, এগুলো হলো তোমার যথার্থ জ্ঞান বা প্রমা জ্ঞান। এগুলো কিন্তু, আর যদি বলা হয় জ্ঞানের করণ, তখন কিন্তু প্রত্যক্ষ অনুমান হয়ে যাবে। করণ কথাটা যখন বলে দেবো তখন অনুমান উপমান শব্দ হবে। আর যখন যথার্থ জ্ঞান বলবো বা প্রমা কয় প্রকার বলবো, মাথায় রাখবে কিন্তু এটা ছোট্ট ফারাক। প্রমা বললে অনুমিতি উপমিতি শব্দ হবে, আর প্রমাণ বলে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ। আচ্ছা, অপ্রমা হচ্ছে অযথার্থ জ্ঞান, যে জ্ঞান অসন্দিগ্ধ নয়, সেটা অপ্রমা। বিষয়ে যে গুণ নেই সেই গুণের আরোপ করে যদি বিষয়টাকে সেভাবে জানি, তাহলে সেটা অযথার্থ অপ্রমা হয়ে যাবে। তাহলে যে অপ্রমা কি কি, এগুলো এই উদাহরণগুলো মনে রাখবে, এটা প্রচুর ইম্পর্টেন্স, প্রচুরবার কোশ্চেন এসেছে। বিপর্যয়, সংশয়, বিপর্যয়, ভ্রম, সংশয়, স্মৃতি ও তর্ক, এটা হচ্ছে অপ্রমার অন্তর্গত, এটা কিন্তু মনে রাখবে। তাহলে এখানে হচ্ছে তর্ক কথাটা উদাহরণে খুব কম আসে। বিপর্যয়, সংশয়, ভ্রম, স্মৃতি, এগুলো কিন্তু প্রচুরবার উদাহরণে এসেছে। এটা কি প্রমা না অপ্রমা? এগুলো হচ্ছে অপ্রমা। রজ্জুতে সর্পের জ্ঞান হচ্ছে অপ্রমা। রজ্জুতে আছে রজ্জুর ধর্ম, সর্প কিন্তু নেই, তার জন্য এটা অপ্রমা। যে স্মৃতিও কিন্তু প্রমা নয়, মানে সবগুলো কেন প্রমা? হ্যাঁ বলো। রজ্জুতে রজ্জু ধর্ম থাকলে প্রমা হয়ে যাবে। হ্যাঁ, তখন আবার প্রমা হয়ে যাবে।
আচ্ছা, স্মৃতিও প্রমাণ হয়, কেননা স্মৃতির বিষয় হচ্ছে প্রত্যক্ষ অনুভবের বিষয় হচ্ছে না, তাই স্মৃতিটা সংস্কার জন্য, তার জন্য সেটাও কিন্তু প্রমাণ না। এগুলো কেন প্রমাণ না অপ্রমা সেগুলো ব্যাখ্যালিতে বলা আছে। এটা অবশ্যই মনে রাখবে, এদের মতে অপ্রমা গুলো কি কি, বিপর্যয়, সংশয়, ভ্রম, স্মৃতি, এগুলো। আচ্ছা, এবার দেখো এই ছকটা মনে রাখবে, জ্ঞান হচ্ছে তোমার দুটো, আর হচ্ছে প্রমা বা যথার্থ জ্ঞান, অপ্রমা অযথার্থ জ্ঞান। তাহলে যখন জ্ঞান বলবো তখন প্রত্যক্ষ, অরমিতি, উপমিতি শব্দ। আর অপ্রমা কি কি, সংশয়, বিপর্যয়, স্মৃতি, তর্ক। এরপরে হচ্ছে তোমার ন্যায় মতে সত্যতার স্বরূপ হচ্ছে অনুরূপতা, করসপন্ডেন্স। সত্য তাকেই বলবে, ওই যে করসপন্ডেন্স, যেটা অনুরূপ হবে বিষয়, অনুভব যেমন আমাদের হচ্ছে সেটা যদি সেভাবেই হয় তাহলে সেটা সত্য। যখন বিষয়ের অনুরূপ হয়ে যাচ্ছে তখন সেই জ্ঞানটা হবে সত্য। আর বিষয়ের যে অনুভব, যখন বিষয়ের অনুরূপ হচ্ছে না তখন সেটা হয়ে যাবে মিথ্যা। তার জন্য এরা করসপন্ডেন্স থিওরি বা অনুরূপতাবাদী থিওরি মেনেছে বা অনুরূপতাবাদী। কাজে ন্যায় মতে জ্ঞানের যথার্থ বা অযথার্থ জ্ঞানের অন্তর্নিহিত কোনো বৈশিষ্ট্য নয়, তা হলো পরত আগন্তুক বৈশিষ্ট্য বা ধর্ম। আচ্ছা, জ্ঞান হচ্ছে সর্বত সত্য বা মিথ্যা নয়। জ্ঞান সত্য হয় অথবা মিথ্যা হয় জ্ঞানের অতিরিক্ত গুণ ও দোষের জন্য। তাহলে জ্ঞান নিজে সত্য মিথ্যা নয়, জ্ঞানের ওই যে উপরে যেগুলো চাপানো হয় সত্য মিথ্যা, তার উপরে জ্ঞানের যথার্থের উৎপত্তিতে গুণ এবং অযথার্থের উৎপত্তিতে দোষ কারণ হয়। ওই গুণ এবং দোষ জ্ঞানের কোনো বৈশিষ্ট্য কিন্তু নয়। আগন্তুক গুণ, এ কিন্তু আগন্তুক বলেছে, এটা আগন্তুক ধর্মটাকে কারা মেনেছে, এরা কোশ্চেনে আসে। আগন্তুক ধর্মকে কিন্তু মেনেছে তোমার নয়ায়িকরা। প্রত্যক্ষ জ্ঞানের যথার্থ বিষয় যথার্থটা নির্ভর করে ইন্দ্রিয় এবং বিষয়ের মধ্যে যে সন্নিকর্ষ তার উপরে, ত্রুটিহীনতার উপরে। প্রত্যক্ষ জ্ঞানের যথার্থ মানে সন্নিকর্ষের উপরে। সন্নিকর্ষ কখন হয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংস্পর্শে কিন্তু আমাদের সন্নিকর্ষটা হয়ে থাকে, সংযোগে। প্রত্যক্ষ জ্ঞানের অযথার্থ নির্ভর করে বিশেষ অদর্শন এবং ইন্দ্রিয়ের দুর্বলতা, দূরত্ব, অনুপপত্তির, এগুলোর উপরে। যখন আমরা অযথার্থ ভুল দেখি, কখন এই যে সংশয় হচ্ছে, আমার হাতের কাছে যেটা জিনিসটা রয়েছে আমি অন্ধকার হলেও সেটা বুঝতে পারছি এই জিনিসটা আছে, আর দূরে যখন থাকে সেটাকে কিন্তু এটা হবে কি ওটা হবে সংশয় হয়। তার জন্য বলছে এই সংশয়ের কারণ এগুলো হচ্ছে, বা অযথার্থ জ্ঞানের কারণ কি কি হতে পারে এগুলো এখানে দিয়েছে। দূরত্ব, ইন্দ্রিয় দুর্বলতা, অদর্শন, ঠিক মতো দেখছে না এটা। তাহলে কি হলো, জ্ঞানের যথার্থ অযথার্থ নির্ভর নয়, তা হচ্ছে জ্ঞানের অতিরিক্ত দোষ, গুণ ও দোষ নির্ভর। জ্ঞানের যথার্থ অযথার্থ সম্পর্কে ন্যায় দর্শন তাহলে কি, এইটুকু মনে রাখবে। পরত প্রামাণ্যবাদ, পরত অপ্রামাণ্যবাদ স্বীকার হয়েছে ন্যায় দর্শনে। পরত প্রামাণ্যবাদ, পরত অপ্রামাণ্যবাদী। আচ্ছা, প্রমাণ বা যথার্থ জ্ঞানের প্রণালীগুলো কি কি। এতে ন্যায় দর্শনের যথার্থ জ্ঞানের প্রণালী সম্পর্কে আলোচনা হয়েছে। প্রমাণ শাস্ত্র বলা হয়ে থাকে, কারণ এখানে হচ্ছে তোমার বিষয়ে প্রমাণ নিয়ে আলোচনা করেছে ন্যায় শাস্ত্র, তার জন্য এটা প্রমাণ শাস্ত্র। চারটা প্রমা, চারটা জ্ঞান, প্রত্যক্ষ, নিমিত্ত, উপমিত, শব্দ, এই প্রণালীগুলো সেটা হচ্ছে প্রমাণ। এই চারটা হলো প্রমাণ। প্রত্যক্ষ জ্ঞান কি, ইন্দ্রিয় বিষয়ে সন্নিকর্ষের ফলে উৎপন্ন যথার্থ জ্ঞানকে বলা হয় প্রত্যক্ষ প্রমা। আর এখানে হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ করণটা হলো কি, প্রত্যক্ষ প্রমাণ করণ কথাটা চলে এলে তখন প্রমাণ হয়ে যাবে। অনুমান হলো, জ্ঞানটা হলো অনুমিতি, যখন করণ হয়ে যাবে অনুমিতির করণটা কি, সেটা হচ্ছে অনুমান। উপমানটাও ঠিক সেরকম, অনুমিতি তার করণটা চলে আসবে, অনুমান হয়ে যাবে তখন, এই উপমান হয়ে যাবে। শব্দ বলতে এরা হচ্ছে বিশ্বাসযোগ্য আপ্ত ব্যক্তি, মানে বিশ্বাসযোগ্য ব্যক্তির যে বাক্য সেটা হচ্ছে তোমার শব্দ বাক্য। শাব্দিক জ্ঞানের করণ হচ্ছে তোমার, এটা হচ্ছে শব্দ জ্ঞান বা শাব্দিক জ্ঞান, জ্ঞানটা। আর যখন করণ হবে তখন সেটা শব্দ প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, প্রত্যক্ষ সম্পর্কে যেগুলো যেগুলো জানতে হবে আমাদেরকে সেগুলো বলে দিচ্ছি শর্টে। ন্যায় সূত্রে ভাষ্যকার কি, বাদশায়ন, মনে রাখবে প্রত্যক্ষ। আচ্ছা, সংজ্ঞাটা কে কিভাবে সংজ্ঞাটা দিয়েছে এটা মনে রাখবে, কিন্তু কোশ্চেন আসার প্রবাবিলিটি রয়েছে। গৌতমের মতে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের মানে অর্থের সন্নিকর্ষের ফলে যে অব্যাপদেশ্য, অব্যভিচারী, সুনিশ্চিত জ্ঞান উৎপন্ন হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। তাহলে এই যে সংজ্ঞাটির অর্থ হলো
মানে এই যেখানে ইন্দ্রিয়, অর্থ, সন্নিকর্ষ, অববোধস্য, অব্যভিচারী, এগুলো কোনটার কি অর্থ, এগুলো ডিটেলসে জানবে। এগুলো কিন্তু ইন্টারভিউ বোর্ডে এই জায়গাগুলোর উপরে কোশ্চেন পড়ে খুব। কলেজের ইন্টারভিউ আমি একটা দিয়েছিলাম, কলেজে না ইউনিভার্সিটিতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম আমি। তো এখানে এটার উপরে কোশ্চেন করা হয়েছিল আমাকে ডিটেলসে, যেহেতু আমার নাই দর্শন স্পেশাল ছিল তাই করেছিল। তোমাদেরকে বলে দিলাম, পরে হয়তো করতে পারে। ইন্ডিয়াতে সন্নিকর্ষের বর্ণম জ্ঞানম অব্যবদর্শ অব্যভিচারী ব্যবসায়ত্মকম প্রত্যক্ষম, এটা হচ্ছে ন্যায় দর্শন বাদশান ভাষ্য, এত নাম্বার সূত্র এটা রয়েছে। এটা কে দিয়েছে, এরকম কোশ্চেন আসতে পারে। ন্যায় মতে ইন্দ্রিয় 6টি, 5টা বহির ইন্দ্রিয়, একটা অন্তর ইন্দ্রিয় মন, এটা তো সবাই নর্মাল বিষয়। অর্থ বলতে নয়াকদের মতো ইন্দ্রিয় গ্রাহ্য যে বিষয় সেটা হচ্ছে তোমার অর্থ বলে ধরা। এক একটা শব্দের যে মানে তোরা ডিটেলসে করতে যাওয়া না করলেও হবে। সন্নিকর্ষ বলতে তোমার ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সম্বন্ধ সেটা হচ্ছে সন্নিকর্ষ। অব্যাপদেশ বলতে অশব্দ, অর্থাৎ যাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না। অব্যাপদেশ মানে প্রকাশ করছে পারছে না, মানে হচ্ছে না, মানে প্রকাশ করা যায় না। অব্যাপদেশ শব্দটি দ্বারা গৌতম নির্বিকল্পক প্রত্যক্ষের উল্লেখ করেছে আর কি। নির্বিকল্পক প্রত্যক্ষ কি হয়, সবিকল্পক নির্বিকল্পক। আমরা যখন প্রত্যক্ষ জ্ঞান হয় তখন প্রথমে নির্বিকল্পকটা হয়, পরে সবিকল্পক আছে। নির্বিকল্পকটা হচ্ছে একদম কাঁচা মাল, যেটা একদম ডিরেক্ট হয়ে থাকে, আর পরে যখন দোষ গুণ যুক্ত হয়ে যায় তখন সেটা হয়ে যাচ্ছে সবিকল্পক। আচ্ছা, নয় বৌদ্ধরা একমাত্র যারা শুধুমাত্র নির্বিকল্প প্রত্যক্ষই মানে, সবিকল্পকটাকে তারা মানে না, তারা তো ক্ষণিকবাদী, তার জন্য তারা নির্বিকল্পকটাই মানছে। এটা কিন্তু মনে রাখবে, এটা ইম্পর্টেন্স একটা বিষয়। আর নির্বিকল্পক এবং সবিকল্পক দুটোকেই মানছে কারা, নয়ায়িকরা। শোনা যাচ্ছে তো, আছো তো? আবার বেরিয়ে গেল গো, মেসেজ আসছে টোটো। শোনা যাচ্ছে? আজকে ক্লাস থামিয়ে দেবো, এনে কি ধরনের সমস্যা হচ্ছে? তোমরা আছো ক্লাসে? সাড়া দাও, বুঝতে পারছি না আছো কি নেই। আচ্ছা, এখানটা কিন্তু মনে রাখতে হবে। মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণের অর্থ হয় ইন্দ্রিয়ের সঙ্গে তার অর্থের বা বিষয়ের সন্নিকর্ষের ফলে অশব্দ, অভ্রান্ত, সুনিশ্চিত জ্ঞান উৎপন্ন হয়, সেটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। তাহলে নয়ায়িকগণ কি বলছে, ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের মানে হচ্ছে সেই বিষয়টার সন্নিকর্ষকে প্রত্যক্ষ জ্ঞানের কারণ বললেও তাকে একমাত্র কারণ কিন্তু বলেনি। তার আর কি কি হয়, আত্মার সঙ্গে মনের, এটা মনে রাখবে কিন্তু। আত্মার সাথে মনের, মনের সাথে ইন্দ্রিয়ের। প্রথমে আমাদের আত্মা ভেতরে যেটা রয়েছে, তারপর হচ্ছে মন, মনের সাথে ইন্দ্রিয়ের, ইন্দ্রিয়ের সাথে বিষয়ের যে সম্বন্ধ সেটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান জন্মায় তারপরে। এতটা হ্যাঁ, এখানটা ইম্পর্টেন্স, এখানটা থেকে কোশ্চেন আসে। বিভিন্ন প্রকার সন্নিকর্ষ কি কি, যেমন সন্নিকর্ষ দুটো, একটা হচ্ছে লৌকিক, একটা অলৌকিক। এই কোশ্চেনটা পড়েছিল, অনেকে ভুল করেছিল আমাদের ফ্রেন্ডরা, যাই হোক আমার এটা ভুল হয়নি, সেট এক্সামে পড়েছিল যে অর্ডিনারি, কোনটা অর্ডিনারি পারসেপশন আর লৌকিক আর অলৌকিকটার হচ্ছে কি, অলৌকিকটা ইংরেজটা আমারই এখন ভুলে গেছি এই মুহূর্তে, যা দেখলে মনে পড়বে। তাহলে এখানে হচ্ছে বিভিন্ন প্রকার ইন্দ্রিয়, এক্সট্রা অর্ডিনারি। আচ্ছা, ইন দি আর্থ সন্নিকর্ষ, লৌকিক সন্নিকর্ষ ডিফারেন্ট কাইন্ড অফ সেন্স অবজেক্ট কন্টাক্ট, সেটা হচ্ছে তোমার লৌকিক সন্নিকর্ষটা হচ্ছে অর্ডিনারি কন্টাক্ট, এটা মনে রাখবে। লৌকিকটা কত প্রকার হয়, যে লৌকিক সন্নিকর্ষ বিভিন্ন প্রকার হতে পারে। লৌকিকটা হচ্ছে 6টা, সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায়, এইটার উপরে কোশ্চেন, প্রচুর কোশ্চেন আছে যেটার উপরে, প্রচুর ইম্পর্টেন্স একটা জায়গা। লৌকিক সন্নিকর্ষ 6টা এবং 6টা সন্নিকর্ষ এবং তার উদাহরণ দেখো। এটা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ, মানে কি ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সংযোগটা হচ্ছে, চোখের সাথে আমাদের যে বোতলটা হলে রেড কালার বোতলটার হচ্ছে, এটা হচ্ছে তোমার সংযোগ সন্নিকর্ষ। সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হচ্ছে তোমার, আচ্ছা যখন বোতলটার হলো তখন ওটা হলো সংযোগ, যখন বোতলের রংটা আমি দেখছি যে লাল কালার তখন হয়ে গেল সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। যখন আমি সংযুক্ত সমবেত সমবায় মানে এই যে বোতলের মধ্যে একটা লাল কালার আছে, লালের যে লালত্ব ধর্মটাকে দেখছি, জাতিটাকে দেখছি, তখন ওটা হয়ে গেল কি সংযুক্ত সমবেত সমবায়। আর সমবায় হচ্ছে শব্দ প্রত্যক্ষ, আর শব্দের জাতি প্রত্যক্ষ সমবেত সমবায় সন্নিকর্ষ, আর অভাব প্রত্যক্ষ হয় বিশেষণ বিশেষ ভাব সন্নিকর্ষ। এটা অবশ্যই মনে রাখবে, সিকোয়েন্স এবং এক একটা উদাহরণ। এখানে ডিটেলসে ওগুলোই বলা আছে দেখো।
ঘট যেমন অসংখ্য পরমাণু সংযোগ, ইন্দ্রিয়, চক্ষু ইন্দ্রিয় ইত্যাদি অসংখ্য তেজ কণিকা সংযোগ, এগুলো হচ্ছে সংযোগগুলো হচ্ছে হয়ে থাকে। প্রত্যক্ষ গোচর সকল দ্রব্যের সঙ্গে যখন আমাদের চোখের যে সন্নিকর্ষটা হচ্ছে বা সংযোগটা হচ্ছে সেটা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। আমি যেটা মুখে বললাম এটাই এখন লেখা আছে, নিজের মতো করে কোনো একটা সামনে বিষয় বস্তু রেখে ভাগ করে বুঝে নাও সেটা, আর এই সিকোয়েন্সটাও মনে রাখবো অবশ্য। আচ্ছা, এইটা অলৌকিক সন্নিকর্ষ। অলৌকিক সন্নিকর্ষ এক্সট্রাঅর্ডিনারি যে সন্নিকর্ষ, এটাও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এটার থেকে কোশ্চেন আসেই আছে। এই তিনটে থেকেই উদাহরণ তুলে তুলে কোশ্চেন আছে, কোনোবারে এটা তো কোনোবারে এটা, কোনোবারে আবার দুটো চলে এলো, তিনটে চলে এলো। ন্যায় দর্শনের উপর প্রচুর কোশ্চেন আসে। আচ্ছা, প্রত্যক্ষের শ্রেণী বিভাগ কিরকম দেখো, এটা লৌকিক একটা অলৌকিক, এটা হচ্ছে তোমার অর্ডিনারি, এটা এক্সট্রাঅর্ডিনারি। বাহ্য প্রত্যক্ষ, মানস প্রত্যক্ষ। আচ্ছা, বাহ্য হচ্ছে আমাদের যে পাঁচটা ইন্দ্রিয়, সেটা দিয়ে হচ্ছে বাহ্য প্রত্যক্ষ হয়ে থাকে, আর মনের দ্বারা যে প্রত্যক্ষ সেটা হচ্ছে মানস প্রত্যক্ষ। আচ্ছা, বাহ্য লৌকিক প্রত্যক্ষ আবার বাহ্য এবং লৌকিক, অলৌকিক না কিন্তু লৌকিক, সেটা হচ্ছে কটা, তিনটে। আর নির্বিকল্পক, সবিকল্পক, প্রত্যাভিজ্ঞা, এটা মনে রাখবে। নির্বিকল্পকটা প্রথমে হয়, তারপরে সবিকল্পক, তারপরে প্রত্যাভিজ্ঞা হয়। আর এটা হচ্ছে তোমার সামান্য লক্ষণ, জ্ঞানের লক্ষণ, যোগজ লক্ষণ, এগুলো কি হচ্ছে, এটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। তাহলে লৌকিক প্রত্যক্ষটা যে আবার আমরা যে ভাগ করছি, বাহ্য লৌকিক এটা, আর অলৌকিক হলো সামান্য, জ্ঞানজ এবং যোগজ। তোমরা কিন্তু মাঝে মাঝে সাড়া দিও, না হলে আমি বুঝতে পারছি না তোমরা আছো কি প্রবলেম হচ্ছে। আচ্ছা বলো তো দেখি, সামান্য লক্ষণ এবং যোগজ লক্ষণ বা জ্ঞান লক্ষণের উদাহরণ দাও তো বাস্তবে। সাইফুল বলো, উদাহরণ দাও। সামান্য লক্ষণে মানুষ থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে মানুষ, জাতিটা প্রত্যক্ষ হবে। জ্ঞান লক্ষণে বরফ হয় ঠান্ডা, যোগী প্রত্যক্ষতা এখানে যেটা হচ্ছে। আচ্ছা, এই যে বরফ দেখছি আমরা, বরফ দেখে বলছি বরফ কত ঠান্ডা, সিকিমে বেড়াতে গেছি, দিয়ে বরফ দেখে বলছি আহ বরফ কি ঠান্ডা, এটা কি প্রত্যক্ষ হলো? কিন্তু বরফ ঠান্ডা নয় তো, কারণ বরফ স্পষ্ট বরফ হচ্ছে, এটা জ্ঞান লক্ষণ, জ্ঞান লক্ষণ একদম। এর সাইফুলের কথা শুনতে পাচ্ছে না। বরফ ঠান্ডা যখন বলছি জ্ঞান লক্ষণ, মানে আমাদের পূর্বে জ্ঞান আছে, ছুঁয়ে দেখেছিলাম, সেই জ্ঞানটা আছে। তারপর বলছি। হ্যাঁ, তোমার কথাগুলো এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না, এখন পাচ্ছি। আচ্ছা, সামান্য লক্ষণে একটা উদাহরণ দাও তো। মানুষের মনুষ্যত্বটা হচ্ছে সামান্য লক্ষণ। দেখো, অলৌকিক প্রত্যক্ষ এক্সট্রা অর্ডিনারি হচ্ছে তোমার প্রাচীন ন্যায় দর্শনে শুধু লৌকিক প্রত্যক্ষের উল্লেখ রয়েছে। প্রাচীন ন্যায় দর্শনে শুধু লৌকিক প্রত্যক্ষ রয়েছে, কিন্তু নব্য ন্যায়িকগণ লৌকিক এবং অলৌকিক দূরের প্রত্যক্ষ স্বীকার করে। তাহলে এটা কিন্তু প্রচুর একটা ইনফরমেটিভ একটা বিষয় পেলাম, যে প্রাচীন ন্যায়িক যারা ন্যায় দর্শন, তারা লৌকিকটাকে শুধু মানে, অলৌকিকটাকে মানছে না। যারা নব্য, তারা লৌকিক এবং অলৌকিক দুই প্রকার প্রত্যক্ষ কিন্তু মানছে। সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ, যোগজ লক্ষণ। উদাহরণ, সামান্য লক্ষণ হচ্ছে তোমার কি, এটা একটা উদাহরণ আছে, যেই কোশ্চেনটা তুলে প্রচুর বার নেটে কোশ্চেন এসছে, হয়তো হতে পারে যে রিপিট যেগুলো বারবার কোশ্চেন ওখানে আসে, এখানেও তো আসছে, অতএব এটা আসতে পারে। যেমন বলছে আমি রান্নাঘরে ধোঁয়া দেখেছি, ওইখানে ধোঁয়া দেখেছি, অতএব সব জায়গায় ধোঁয়া আছে, এরকম ধরনের উদাহরণ দিল। তাহলে বলছে এখানে কিন্তু মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ যদি থাকে, এই সামান্য লক্ষণের ক্ষেত্রে যদি কোনো উদাহরণ দেয়, অনেকগুলো উদাহরণ দিয়ে দেয়, ইভেন 3 নম্বর উদাহরণটা সামান্য নিয়েই যে দিল, আর উপরের উদাহরণগুলো একটা একটা করে বিষয় নিয়ে উদাহরণ দিল, তখন কিন্তু 3 নাম্বারটা চুজ না করে অল অফ দ্য অ্যাবাভটা চুজ করবে, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভটা চুজ করবে। কোশ্চেন দিয়ে পরে যখন কোশ্চেন প্র্যাকটিস করাবো, উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। তা ন্যায় মতে কোনো একটি ঘট প্রত্যক্ষ কালে সেই ঘটটিতে ঘটত্ব সামান্য প্রত্যক্ষ করতে হয়। ঘটত্ব সামান্য প্রত্যক্ষের মাধ্যমে ঘটের আমাদের যে প্রত্যক্ষ হয় সেটা হচ্ছে তোমার সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জাতি প্রত্যক্ষ যেটা হচ্ছে। মানে কোনো একটা জায়গায় দেখলাম, অন্য জায়গায় দেখলাম, মানে বললো যে রান্নাঘরে ধোঁয়া আছে, যজ্ঞশালায় ধোঁয়া আছে,
অতএব সব জায়গাতে ধোঁয়া থাকে, ধোঁয়ার জাতি আছে, এরকম যা খুশি দিক না কেন টার্গেট থাকবে সামান্য লক্ষণের ক্ষেত্রে অল অফ দ্য অ্যাবাভ আনসার করার, আনসার ওটাই হয়। অবশ্যই কোশ্চেনটা পড়বে, তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা নেক্সট কোশ্চেন, নেক্সট জ্ঞানের লক্ষণ দেখো, এটা এটা প্রচুর বার কোশ্চেন আছে যে চন্দন কাঠকে দেখে বলছি কি সুগন্ধি, বরফকে দেখে বলছি কি ঠান্ডা, এগুলো হচ্ছে তোমার কি হবে জ্ঞানের লক্ষণ। কারণ পূর্বের জ্ঞান থেকে আমরা এটা বলে ফেলি। অতীতের জ্ঞানের সাহায্যে বিষয় প্রত্যক্ষের ক্ষেত্রে প্রত্যক্ষের বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যে অলৌকিক সন্নিকর্ষ, মানে যে ইন্দ্রিয়ের বিষয় সেই ইন্দ্রিয় দিয়ে না জেনে অন্য ইন্দ্রিয় দিয়ে বলে দিচ্ছি, সেটা হয়ে যাবে তোমার জ্ঞানের লক্ষণ। আর যোগজ লক্ষণটা কি বলছে, যোগী বা সিদ্ধ পুরুষ যোগাভ্যাসের দ্বারা, যোগ অভ্যাসের দ্বারা বারবার যোগ করে সে যে একটা অলৌকিক শক্তি পায়, সেই শক্তির দ্বারা যোগজ ধর্মের অধিকারী হয় যে, তাহলে ত্রৈকালিক সকল বস্তুর অতীত ভবিষ্যতের বস্তু, দূরের কাছের বস্তু, সূক্ষ্ম বিরাট বস্তু সমস্ত কিছু প্রত্যক্ষ করে নেয়। মানে একটা যোগীর যে প্রত্যক্ষ সেটা হচ্ছে তোমার যোগজ প্রত্যক্ষ। স্পেশালি যদি বলে কই বললো যে জ্ঞান হয়ে যায় না যোগ দর্শনে, ওই মতি শ্রুতি অবধি মনোপর্যায় কেবল জ্ঞান, অবধির জায়গায় যে চলে আসছে, মনোপর্যায়ে যে আসছে ওকেও বলা যায় মানে একদম সিদ্ধ পুরুষ, যোগী পুরুষ, তারা হচ্ছে যোগজ প্রত্যক্ষ করতে পারে একমাত্র। যোগজ প্রত্যক্ষ দুটো হয়, একটা যুক্ত, একটা হচ্ছে জুনজান। মানে সিদ্ধ পুরুষদের যোগজ প্রত্যক্ষ নিত্য এবং স্বতঃস্ফূর্ত হয়, এরা হচ্ছে যুক্ত যোগী। আর যারা আধ্যাত্মিক জীবনে এখনো সিদ্ধ লাভ করতে পারেনি তারা হচ্ছে জুনজান যোগী। এদের যোগজ প্রত্যক্ষে মনোযোগের প্রয়োজন হয় এবং সেই প্রত্যক্ষ সাময়িক অল্প সময় ধরে রাখতে পারে, পুরো সময় ধরতে পারে না। আর যারা পুরো সময় ধরে ধরতে পারে, রাখতে পারে এবং তাদের প্রত্যক্ষটা নিত্য, তারা হচ্ছে তোমার যুক্ত, মানে যারা অল টাইম। মহাব্রতারের মতন হয়ে গেল দিদি, অনুব্রতের মতো জৈন দর্শনের। হ্যাঁ হ্যাঁ, একটু আর কি নরম আর গরম, হালকা করে, আর একটা হচ্ছে কঠিন পন্থী নরম পন্থী আর কি। এরকম আসতে পারে যে যুক্ত এবং যুক্ত জুনজান কোন দর্শনের সাথে রিলেটেড, তখন তোমাকে বলতে হবে যুক্ত, এই সরি এরা হচ্ছে ন্যায় দর্শনে পড়েছি যুক্ত জুনজানের কথা। সাংখ্য বেদান্ত দর্শনে কেবল যোগজ প্রত্যক্ষ স্বীকৃত। ভারতীয় দর্শনের সম্প্রদায় তিন প্রকার অলৌকিক প্রত্যক্ষ স্বীকার করে না। বলছে ভারতীয় দর্শনে সবাই কিন্তু তিন প্রকার, এই যে অলৌকিক প্রত্যক্ষ তিনটে না, সবাই স্বীকার করে না। তাহলে এই অলৌকিক প্রত্যক্ষ তিনটেকে কারা স্বীকার করছে? নয়ায়িকরা করছে। সাংখ্য এবং বেদান্ত দর্শনে কেবল যোগজ প্রত্যক্ষটাকে স্বীকার করা হয়, বাকি দুটোকে করে না। মীমাংসা দর্শনে কেবল যোগজ প্রত্যক্ষ, বলছে মীমাংসা দর্শনে যোগজ প্রত্যক্ষ অস্বীকৃত। নব্য নয়ায়িক রঘুনাথ শিরোমণি সামান্য লক্ষণ প্রত্যক্ষ অস্বীকার করেছে। আচ্ছা একটা কথা বলো তো, কারো একজন নাম বলে যে প্রত্যক্ষকেও প্রমাণ হিসেবে মানেনি? শুনতে পাচ্ছি না, শুধু আওয়াজ পেলাম। প্রত্যক্ষ তো সবাই মেনেছে দিদি, ভারতীয় দর্শন যতজন আছে সবাই প্রত্যক্ষ প্রমাণ রূপে স্বীকার করেছে। দুইজন আছে যে প্রত্যক্ষকেও প্রমাণ হিসেবে মানে। নাগার্জুন শ্রীহর্ষ, জয়রাশি ভট্ট, নাগার্জুন আর শ্রীহর্ষ, হ্যাঁ এরা হচ্ছে তোমার প্রত্যক্ষকেও প্রমাণ বলে মানেনি। ইয়েস ইয়েস, লিখে নাও দরকার পড়লে। লৌকিক প্রত্যক্ষ, আচ্ছা নির্বিকল্পক সবিকল্পক ভেদে আবার কিন্তু এই যে ভাগটা রয়েছে, এর ইংলিশ গুলো মনে রাখবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ডিটারমিনেশন, ইনডিটারমিনেশন আর রিকগনিশন। এটা হচ্ছে রিকগনিশন হচ্ছে প্রত্যাবিজ্ঞা, আর নির্বিকল্পক যেটা সেটা হচ্ছে ইনডিটারমিনেশন, আর সবিকল্পক হচ্ছে ডিটারমিনেট। সবিকল্পক নির্বিকল্পক, নির্বিকল্পক সবিকল্পক প্রত্যাবিজ্ঞা। বলছে বিকল্প শব্দের অর্থ হচ্ছে বিশেষণ, বিশেষণ বলতে বোঝায় নাম গুণ জাতি। তাহলে হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ যেখানে থাকে সেখানে হচ্ছে নাম বিশেষণ থাকে না, বিশেষণহীন মানে নাম গুণ জাতি থাকে না, সেটা হচ্ছে নির্বিকল্পক, মানে এটা কাঁচা মাল। আর সবিকল্পকটা কি, সেখানে সবকিছু মানে সবকিছু জুড়ে যায়, সেটা হচ্ছে সবিকল্পক। তাহলে নির্বিকল্পক মানে কি না 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 কিচ্ছু থাকে না, সেখানে নাম গুণ জাতি কিচ্ছু থাকে না। আর সবিকল্পক সমস্ত কিছু থাকে, সেটা হলো সবিকল্পক। নাম গুণ জাতি বিশিষ্ট যে জ্ঞান সেটা হচ্ছে তোমার বিশিষ্ট যে প্রত্যক্ষ সেটা হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। নয়ায়িকরা একমাত্র নির্বিকল্প প্রত্যক্ষ মানে, সবিকল্প প্রত্যক্ষকে মানে না, তারা হচ্ছে ক্ষণবাদী, সেই জন্য। আচ্ছা এখানে শব্দের মানেগুলো বলেছে। আর এই যে সংজ্ঞাটা মহর্ষি গৌতম সে নিজে দিয়েছে, কিন্তু অব্যপদস্যু অব্যভিচারী ব্যবসায়তকম প্রত্যক্ষম, এই যে কথাগুলো যদি বলা হয় এই সূত্রটা কে দিয়েছে, বাদশায়ন দিয়েছে, জয়রাশি ভট্ট দিয়েছে, জয়ন্ত ভট্ট দিয়েছে, এরকম অপশন আসতে পারে, তখন তোমাকে চুজ করতে হবে এটা মহর্ষি গৌতম খুদ দিয়েছে নিজে।
এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নির্বিকল্পক সবিকল্পক প্রত্যক্ষ বিদ্যায় দুইটা স্তর, একটা প্রাথমিক একটা পরিণত। প্রত্যক্ষের প্রাথমিক স্তরটা হলো কি নির্বিকল্পক। কোশ্চেন আসতে পারে নির্বিকল্পক আগে হয় না সবিকল্পক আগে হয়? আগে নির্বিকল্পক হয়। দেখো একটা ছোট বাচ্চা কি হয়, প্রথমে ছোট বাচ্চা জন্মে যায়, সে তার তার নাম থাকে না, তার কোনো জাতি থাকে না, বাচ্চাটা শুধু আসি, কিচ্ছু থাকে না, তার কাঁচা মাল এরকম ভাবে, সেটা হচ্ছে নির্বিকল্পক। পরে সে আসার পরে তার নাম দেওয়া হয়, তার জাতি ঠিক হয়, তার সমস্ত কিছু ঠিক হয়। তাহলে এখানে হচ্ছে প্রাথমিক যে জ্ঞানের স্তরটা সেটা হলো নির্বিকল্পক, আর পরের যেটা স্তর দ্বিতীয় স্তর পরিণত স্তর সেটা হলো সবিকল্পক স্তর। প্রত্যাবিজ্ঞারা কি? পূর্বদিষ্ট কোনো বস্তু বা ব্যক্তিকে পরিচিত রূপে প্রত্যক্ষ করাই হচ্ছে প্রত্যাবিজ্ঞা, মানে অ্যাকচুয়ালি স্মৃতি, মানে মনে করা আর কি। ঠিক আছে, বলছি এই সেই দেবদত্ত, বা এরকম হতে পারে, ধরো আমাকে রাস্তায় তোমরা কেউ দেখলে, এই সেই মুন্নাদি, বা আমি তোমাকে দেখলাম, বললাম হ্যাঁ এটাই হলো সেটা, তাহলে এই হলো সে, এরকম ধরনের যখন কথাগুলো বলবো, পূর্বের দেখা বিষয়কে আবার পরে দেখে পূর্বের সেই বিষয়টাকে মনে করব, সেটা হচ্ছে তোমার রিকগনিশন বা প্রত্যাভিজ্ঞা। নির্বিকল্পক প্রত্যক্ষ, সবিকল্পক প্রত্যক্ষ, তারপরে হয় প্রত্যাভিজ্ঞা। তাহলে আগে যদি বলা হয় স্তরগুলো কি, 1 নাম্বার নির্বিকল্পক নামগুণ জাতিহীন, আর সবিকল্পক নামগুণ জাতি যুক্ত, প্রত্যাভিজ্ঞা হচ্ছে স্মৃতি, মানে পূর্বেরটাকে পুনরায় মনে করা। এই সেই দেবদত্ত টাইপ জ্ঞান। নির্বিকল্প জ্ঞানের পার্থক্য, এটা তো যেটা বললাম ওইটাই হবে, ভিতরে অত ডিটেলসে কিছু বিরাট কিছু পড়তে হবে সেটা না, বাট পুরোটা পড়তে হবে, উপরে উপরে নলেজ রাখতে হবে তোমাকে 2-4 লাইনের মতো করে। প্রত্যক্ষ স্বীকার করার যুক্তি। আচ্ছা, নির্বিকল্পক প্রত্যক্ষের একবার দেখে নাও, নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকার করার যুক্তিটা কি? এভিডেন্স ইন ফেভার অফ ইনডিটারমিনেট পারসেপশন। বলছে নির্বিকল্পক স্তরে কোনো মানুষ প্রত্যক্ষ বা অনুব্যবসায় হয় না। এখানে কি হচ্ছে, বলছে নির্বিকল্পক স্তর মানার যৌক্তিকতাটা কি দেখো, বলছে এটা ঘট বললে তা হয় সবিকল্পক প্রত্যক্ষ। আচ্ছা ছাড়ো এটা, আমি ইয়ে করে দেবো, এটা শর্ট করে তারপরে নেক্সট ডে পড়াবো, এতটা পর্যন্ত রইল। পরের দিনে অনুমানটা পড়িয়ে দেবো, অনুমান শব্দ, ঠিক আছে। উপমিতিতে হালকা করে আছে, বিরাট কিছু ন্যায় দর্শনে নেই। অনুমানটাও লম্বা চওড়া আছে, আর শব্দটাও একটু হালকা করে রয়েছে, আকাঙ্ক্ষা যোগ্যতা সন্নিধি তাৎপর্য, ওই জায়গাটা একটু দেখাতে হবে শব্দগানে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর অনুমানটা পড়ে রইলো ডিটেলস, ন্যায় দর্শনের যে মেন জায়গা, প্রত্যক্ষ আর অনুমান, এই জায়গা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, 1 ঘন্টা ক্লাসটা বেরিয়ে গেছে। হ্যাঁ বলো। হেথাবাস। হ্যাঁ, অনুমানের ভিতরেই পড়ে যাবে হেত্তাভাসটা না। হ্যাঁ দিদি। অনুমানটা শব্দগানটা ওই 4টা শুধু, প্রত্যক্ষ আকাঙ্ক্ষা যোগ্যতা সন্নিধি তাৎপর্য, ওই 4টা পয়েন্ট। আর এখানে অনুমানের ভিতরে হেত্তা ভাষাটা ইনক্লুড হয়ে যাবে। চলো 1 ঘন্টা হয়ে গেছে, আর একদিন 1 ঘন্টা পড়িয়ে দিলেই হয়ে যাবে, শেষ। রেখে দিলাম আজকে ক্লাসটা, ঠিক আছে। অনেকের হয়তো ডিস্টার্ব হলো। অপবর্গ বলা আছে আর নিঃশ্রেয়াস বলা আছে, দুটো তাহলে একই হবে মুখ্যকে? বলো। মুখ্যকে তো নিঃশ্রেয়াস বলা হয় না এই দর্শনে। হ্যাঁ, নিশ্চয়স বলা হয়। তার অপবর্গ আর নিঃশ্রেয়াস একই কথা? হ্যাঁ, দুটোই একদম, অপবর্গও বলা হয় কথাটা, নিশ্চয়সও বলা হয়, দুটোই বলে। থামিয়ে দিলাম রেকর্ডটা, হ্যাঁ।